পুল আউট টর্ক টেস্টটাও মানে ওই যেরকম আমাদের মোমেন্টারি ওভারলোড টেস্ট যেরকম টাইপের ছিল সেরকম টাইপেরই এটাও পুল আউট টর্ক টেস্ট। মানে এটাতেও মানে মোটরটাকে প্রথমে ফুল লোডে রান করিয়ে নিতে হবে। মোটরটাকে যখন ফুল লোডে রান করাবে তো ওয়াইন্ডিংস গুলো অলরেডি হিটেড হয়ে যাবে, ঠিক আছে? মোটরের ওয়াইন্ডিংস গুলো অলরেডি হিটেড হয়ে যাবে, তার তাপমাত্রা অলরেডি বেড়ে যাবে। তাহলে মোটরটা অলরেডি যখন হট কন্ডিশনে আছে সেই অবস্থাতে মোটরটাকে তার যা রেটেড ভোল্টেজ আছে এবং যা রেটেড ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই আছে সেই রেটেড পাওয়ার সাপ্লাই ওকে দেওয়া হবে এবং মোটরটার ওপরে লোড যেটা আছে সেই লোডের পরিমাণটা বাড়ানো হবে। মানে তার যা রেটেড লোড যতটা সে ক্যারি করতে পারে তার থেকে বেশি পরিমাণে লোড তার উপরে দেওয়া হবে। তো মানে সেই পরিস্থিতিতেও তার কোনো অ্যাব্রাপ্ট কোনো স্পিডের চেঞ্জ হওয়া চলবে না, অথবা তার মোটরের যে ইনসুলেশনস গুলো আছে ওইগুলো ড্যামেজ হয়ে যাওয়া চলবে না। যেরকম আমাদের মোমেন্টারি ওভারলোড টেস্ট ছিল, এই টেস্টটা হচ্ছে তার সঙ্গে সিমিলারই বলতে পারো, ঠিক আছে? এবং সেটার স্পেসিফিকেশন টেবিলটা এখানে দেওয়া নেই, মানে এটা হচ্ছে পারচেজার বলে দেবে যে যে পারচেজার মোটরটাকে পারচেজ করবে তারা এটাকে স্পেসিফাই করবে যে কত পার্সেন্ট ওভারলোডে মোটরটাকে রান করিয়ে টেস্ট করে দেখতে হবে। যেরকম ওই মোমেন্টারি ওভারলোড টেস্টের ক্ষেত্রে ওখানে একটা নির্ধারিত ডেটা শিট আছে যে এই ধরনের মোটর হলে এত পার্সেন্ট ওভারলোড এত ডিউরেশনের জন্য করা হবে। এখানে সেরকমটা নয়, পুল আউট টর্ক মানে এটা হচ্ছে পারচেজার, যারা মোটরটা পারচেজ করছে তারা বলে দেবে যে কতটা ওভারলোডে চালাতে হবে, সেটা তারা বলে দেবে। তো সেই অনুযায়ী ম্যানুফ্যাকচারারকে করে দেখাতে হবে এবং সেই ম্যানুফ্যাকচারার যখন ওই মোটরের রেটেড লোডের থেকে বেশি লোড অ্যাপ্লাই করে দেখাবে মোটরের ওপরে, সেই অবস্থাতে মোটরটির কোনো অ্যাব্রাপ্ট স্পিড চেঞ্জ হওয়া চলবে না এবং মোটরটা থেমে গেলে চলবে না এবং তার ইনসুলেশনসগুলোও কোনো ড্যামেজ হওয়া চলবে না। এই কন্ডিশনসগুলো যদি স্যাটিসফাই করে তাহলে মোটর ওই পুল আউট টর্ক টেস্টে পাস করিয়ে দেবে, ঠিক আছে? তো বলবেন পুল আউট টর্ক টেস্ট যেটা বলছিল, যে পুল আউট টর্ক টেস্টটা হচ্ছে মানে মোটরটাকে প্রথমে ফুল লোডে রান করাতে হবে। মোটরটা যদি ফুল লোডে রান করা হয় তাহলে মোটরের ওয়াইন্ডিং গুলো অলরেডি গরম হয়ে যাবে। মোটরটা যখন গরম হয়ে আছে অলরেডি এই হিটেড কন্ডিশনে আছে, সেই অবস্থায় মোটরের ওপরে তার যা রেটেড টর্ক যতটা মোটর সাপ্লাই করতে পারে, যতটা মেকানিক্যাল টর্ক মোটরটা তৈরি করতে পারে রেটেড কন্ডিশনে, তার থেকে বেশি পরিমাণে টর্ক জেনারেট করতে হবে মোটরটাকে। মানে মোটরের ওপরে লোডটাকে বাড়ানো হবে, তার যা রেটেড লোড আছে তার থেকে বেশি লোড দিয়ে দেওয়া হবে মোটরের উপরে, তাহলে মোটরটা ওভারলোডে চলবে। এবার এই কতটা ওভারলোডে চলবে সেটা ম্যানুফ্যাকচারারকে বলে দেবে পারচেজার, যে পারচেজ করছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তার স্পেসিফাইড ভ্যালু অনুযায়ী যারা টেস্টটা করছে পুল আউট টর্ক টেস্ট তারা লোডটাকে অ্যাপ্লাই করবে। এবং সেই পরিস্থিতিতে ওই পুল আউট যে টর্ক টেস্ট, এই টেস্টে মোটরটা যখন চলবে মানে তার রেটেড লোডের থেকে বেশি লোড অ্যাপ্লাই করা অবস্থায় মোটরটা যখন চলবে, তখন অনেক সময় কি হয়, মোটরে যদি কোনো ফল্ট থাকে তাহলে হয়তো মোটরটার স্পিড কমে যেতে পারে বা মোটরটা থেমে যেতে পারে তার রেটেড লোডের থেকে বেশি লোড অ্যাপ্লাই করলে, কিন্তু সেটা যেন না হয়। যদি হয়ে যায় তাহলে পুল আউট টর্ক টেস্টে মোটরটা পাস করতে পারলো না। যদি মোটরটা ঠিকঠাক চলে, তার স্পিডের কোনো সেরকম পরিবর্তন না হয় এবং এই টেস্ট করবার ফলে তার ইনসুলেশনসগুলোর কোনো ক্ষতি না হয়, তাহলে কিন্তু মোটরটা এই পুল আউট টর্ক টেস্টে পাস করবে। আচ্ছা, যেটা আমরা আগের দিন ডিসকাস করছিলাম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মেইনটেনেন্স অ্যাক্টিভিটিসগুলো যেগুলো ইন্ডাকশন মোটরের উপরে করতে হয়। তো ইন্ডাকশন মোটরের উপরে কি কি বলেছিলাম আগের দিন? আমরা বলেছিলাম যে ডেইলি মেইনটেনেন্স অ্যাক্টিভিটি অ্যাজ পার IAS 900 অফ দ্য ইয়ার 1992, সেই অনুযায়ী ডেইলি অ্যাক্টিভিটি কিছু করতে হয় মোটর থাকলে, এবং তাছাড়া কিছু মেইনটেনেন্স করতে হয় যেগুলো উইকলি বেসিসে। এই দুটো আমরা আগের দিন ক্লাসে ডিসকাস করেছি। তো এবারে আমরা ডিসকাস করা স্টার্ট করব আমাদের মান্থলি মেইনটেনেন্স কি কি হতে পারে, অর্থাৎ যে মেইনটেনেন্সগুলো পার মান্থ করতে হবে, মোটরের উপরে যে মেইনটেনেন্সগুলো পার মান্থে করতে হবে সেইগুলো হচ্ছে যেমন ওভারহল দ্য কন্ট্রোলার্স, মানে মোটরটাকে কন্ট্রোল করবার জন্য যদি কোনো কন্ট্রোলার থাকে সেই কন্ট্রোলারগুলোকে খুলে সেগুলোকে ক্লিনিং করা, সেগুলোকে ঠিকঠাক অপারেট করছে নাকি চেক করা। মানে ওভারহলিং এর কাজগুলো মানে মোটরটার জন্য নয়, মোটরটাকে কন্ট্রোল করবার জন্য যে কন্ট্রোলার আছে, যদি মোটরের ড্রাইভস থাকে তাহলে ড্রাইভসের যে সমস্ত কার্ডসগুলো আছে বা ড্রাইভের ভেতরে যে সমস্ত অ্যানালগ ডিজিটাল কার্ডসগুলো আছে সেগুলোকে ঠিকমতো ক্লিনিং করা, সেগুলোর অপারেশনসগুলোকে ঠিকমতো চেক করা, এই কাজগুলো হচ্ছে মান্থলি মেইনটেনেন্সের মধ্যে পড়বে। আর মান্থলি বেসিসে কি করতে হবে না, ইন্সপেক্ট অ্যান্ড ক্লিন দ্য OCB, মানে মোটরটাকে অপারেট করার জন্য, অন অফ করবার জন্য
অয়েল সার্কিট ব্রেকার থাকতে পারে। যদি হাই ভোল্টেজ মোটর হয়, সাপোজ 11 কেভিতে একটা মোটর অপারেট করছে, বা ধরো 6.6 কেভিতে একটা মোটর অপারেট করছে, তো এরকম যদি হাই ভোল্টেজের কোনো মোটর হয়, তো সেই সমস্ত মোটরকে ঠিকমতো কাজ করানোর জন্য সেখানে আমাদেরকে অয়েল সার্কিট ব্রেকার বা মোটরটাকে কন্ট্রোল করবার জন্য, অন অফ করবার জন্য আমাদেরকে অয়েল সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। এবার অয়েল সার্কিট ব্রেকার করতে পারি বা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারও করতে পারি। তো সেইগুলোকে ক্লিনিং করা বা ইন্সপেকশন করা, অর্থাৎ সেই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার বা অয়েল সার্কিট ব্রেকার যাই হোক না কেন, তার ইনসুলেশনের কন্ডিশনস কিরকম আছে, তার কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স কিরকম আছে, যদি অয়েল সার্কিট ব্রেকার হয় তাহলে তার মধ্যে অয়েলের কোয়ালিটিটা কিরকম আছে, এই ব্যাপারগুলোকে মান্থলি চেক করতে হবে। নেক্সট হচ্ছে রিনিউ অয়েল ইন দ্য হাই স্পিড বিয়ারিংস ইন ড্যাম্প অ্যান্ড ডাস্টি লোকেশনস। যদি মোটরটা কোনো ড্যাম্প অথবা ডাস্টি লোকেশনস, অর্থাৎ আর্দ্র আবহাওয়া অথবা যেখানে প্রচুর ধুলোবালি আছে এরকম আবহাওয়ায় কাজ করে, সেখানে মোটরের যে বিয়ারিং, সেখানে যে তেল থাকে সেই তেলটা রিনিউ করার দরকার আছে, কারণ সেই তেলের মধ্যে প্রচুর ধুলোবালি জমা হয় এবং অ্যাটলিস্ট অন মান্থলি বেসিস এগুলোকে যদি রিনিউ করে দেওয়া হয় তাহলে বিয়ারিং এর ভেতরে সেই ধুলোবালি কম প্রবেশ করে এবং তেলটা মোটামুটি পরিষ্কার থাকে। তাই এটা একটা মান্থলি মেনটেনেন্স অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে। নেক্সট হচ্ছে ওয়াইপ দ্য ব্রাশ হোল্ডার অ্যান্ড চেক দ্য বেডিংস অফ ব্রাশেস অফ স্লিপ রিং ইন্ডাকশন মোটর। যদি স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটর হয়, 3 ফেজ ইন্ডাকশন মোটর, সেখানে তার যে ব্রাশের যে হোল্ডার, সেই ব্রাশের হোল্ডারগুলোর উপরে অনেক সময় ডাস্ট জমা হতে পারে, তো সেগুলোকেও ক্লিনিং করতে হবে। এবং যে ব্রাশগুলো যে বেডিং এর উপরে রাখা আছে, সেই সেই জায়গায় কোনো লুজ হচ্ছে কিনা বা সেগুলো টাইটেন আছে কিনা, প্রপারলি আছে কিনা, সেটাকে মান্থলি চেক করতে হবে। এই কাজগুলো মান্থলি মেনটেনেন্স অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে অ্যাজ পার IS 900। নেক্সট হচ্ছে হাফ ইয়ারলি মেনটেনেন্স, মানে যে সমস্ত মেনটেনেন্স অ্যাক্টিভিটিগুলো হাফ ইয়ারলি বেসিসে, অর্থাৎ 6 মাস ছাড়া ছাড়া করতেই হবে। সেগুলোর মধ্যে কি কি পড়ে না, ক্লিনিং অফ দ্য ওয়াইন্ডিং অফ মোটরস সাবজেক্টেড টু করোসিভ or other atmosphere, and also varnishing and baking is carried out if found necessary। মানে মোটরটা যে ওয়াইন্ডিংস গুলো, সেটা যদি কোনো করোসিভ অ্যাটমসফিয়ারে থাকে, মানে যেখানে ধরো কোনো কেমিক্যাল ফ্যাক্টরি, সেখানে তো প্রচুর করোসিভ সাবস্টেন্স আশেপাশে আছে। এবার সেই করোসিভ সাবস্টেন্স গুলো হতে পারে মোটরের সংস্পর্শেও চলে এলো, বা মোটরের ওয়াইন্ডিং গুলো সেই করোসিভ মেটেরিয়াল গুলোর সংস্পর্শে আসতে পারে, তার ফলে সেগুলো ড্যামেজ হওয়ার চান্সেস থাকে। তো এরকম যদি পরিস্থিতি হয়, সেখানে মোটরের যে ওয়াইন্ডিংস গুলোকে, সেগুলোর ইনসুলেশনস গুলো ড্যামেজ হতে পারে। তো সেই কারণে এই এনভায়রনমেন্টে যে সমস্ত মোটরগুলো আছে, সেগুলোর জন্য অন্তত পার 6 মান্থ একবার করে ভার্নিশিং করার দরকার আছে, এবং ভার্নিশিং আর তাছাড়া যে ইনসুলেশনস গুলো, সেগুলোর বেকিং করার দরকার আছে। এগুলো হচ্ছে ইনসুলেশনের কোয়ালিটিকে বেটার করবার জন্য কিছু প্রসেস। ইনসুলেশনের কোয়ালিটি যদি খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে ভার্নিশিং এবং বেকিং, এই দুটো হচ্ছে প্রসেস, এই দুটো কাজ করতে হবে। তো এগুলো হাফ ইয়ারলি বেসিসে করার দরকার যদি মোটরটা করোসিভ মেটেরিয়ালসের সংস্পর্শে বেশি এসে থাকে। চেক স্লিপ রিংস ফর গ্রুভিংস অর আনইউজুয়াল ওয়ারিংস, মানে মোটরের যে স্লিপ রিংস পার্টগুলো আছে, সেই স্লিপ রিং পার্টের মধ্যে কোনো রকম কোনো খাঁজ জাতীয় জায়গা হচ্ছে কিনা, মানে সেটার স্মুথনেসটা ঠিকঠাক আছে নাকি, স্মুথ থাকা দরকার। স্মুথ না থেকে যদি প্রচুর চলবার ফলে মোটরের যে স্লিপ রিং, সেগুলো ধরো সেখানে কোথাও কোথাও খাঁজ তৈরি হয়েছে, অথবা আনইউজুয়াল কোনো ওয়্যার অ্যান্ড টিয়ার হয়েছে, মানে ক্রমশ চলবার ফলে যেটা ক্ষয় হয়ে থাকে, সেটা হয়ে গিয়ে থাকে, তাহলে সেটা চেক করতে হবে হাফ ইয়ারলি বেসিসে। যদি এগুলো হয়, তাহলে সেই ক্ষেত্রে মোটরের স্লিপ রিং এর যে কন্ডিশন, সেটা জাজ করে সেই মতো চেঞ্জ করতে হবে। and check the grease in the ball and roller bearing and fill up if necessary by grease gun। যদি দেখা যায় যে মোটরের যে বিয়ারিংটা আছে, বল বিয়ারিং অথবা রোলার বিয়ারিং, সেই রোলার বিয়ারিং অথবা বল বিয়ারিং এর মধ্যে যদি দেখা যায় যে গ্রিজ কম আছে, গ্রিজ যদি কম থেকে থাকে, তাহলে তো ঠিকমতো ঘুরবে না, বা মোটরটা বিয়ারিং জ্যাম হয়ে যেতে পারে। তো সেই কারণে যদি এরকম দেখা যায়, অন্তত পার হাফ ইয়ারলি বেসিস এগুলোর যদি দেখা যায় যে গ্রিজ কম আছে, সেক্ষেত্রে গ্রিজ আবার রিফিল করতে হবে ওখানে। আর কি করতে হবে না, ড্রেন অল অয়েল, ওয়াশ বিয়ারিং অ্যান্ড উইথ কেরোসিন, ফ্লাশ উইথ ফ্রেশ অয়েল অ্যান্ড রিফিল উইথ ফ্রেশ ক্লিন লুব্রিকেটিং অয়েল। মানে বিয়ারিং এর মধ্যে লুব্রিকেটিং অয়েল দেওয়া হয় যাতে বিয়ারিং গুলো স্মুথ থাকে। তো সেটার জন্য প্রথমত যদি কোনো তেল তো অলরেডি চলছিলই, সেই তেলটাকে ড্রেন আউট করে দিতে হবে, মানে যে এক্সিস্টিং তেল ছিল
সেটাকে ড্রেন আউট করতে হবে। তারপরে বিয়ারিংগুলোকে কেরোসিনের সাহায্যে ধুতে হবে বা পেট্রোলের সাহায্যে ধোয়া যেতে পারে, এবং তারপরে আবার নতুন করে ফ্রেশ অয়েল দিয়ে সেখানে মানে ফ্রেশ অয়েল দিয়ে ফ্লাশ করে দিতে হবে একবার, এবং তারপরে আবার ক্লিন লুব্রিকেটিং অয়েল সেখানে ইনজেক্ট করতে হবে, ক্লিন লুব্রিকেটিং অয়েল আবার ভরে দিতে হবে। মানে বিয়ারিং এর এটা হলো একটা মেনটেনেন্স, যেটা অন্তত পার হাফ ইয়ারলি বেসিসে করার দরকার আছে। তাহলে হাফ ইয়ারলি মেনটেনেন্সের মধ্যে মোটরের ওয়াইন্ডিং এর কিছু কিছু মেনটেনেন্স থাকবে, কিছু হবে মোটরের যদি স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটর হয় সেখানে স্লিপ রিং এর কন্ডিশনটাকে জাজ করতে হবে, এবং বল বিয়ারিং বা রোলার বিয়ারিং তার মধ্যে যদি অয়েল ফিলিং করবার দরকার হয় অয়েল ফিলিং করতে হবে, এবং যে অয়েলটা বিয়ারিং এর মধ্যে আছে এক্সিস্টিং কন্ডিশনে সেই অয়েলটাকে সেক্ষেত্রে ড্রেন আউট করে কেরোসিন দিয়ে ধুয়ে তারপরে ফ্রেশ অয়েল আবার ইনজেক্ট করতে হবে। তো এইটা হচ্ছে হাফ ইয়ারলি মেনটেনেন্সের মধ্যে পড়বে। নেক্সট হচ্ছে অ্যানুয়াল মেনটেনেন্স। অ্যানুয়াল মেনটেনেন্সের মধ্যে হচ্ছে যেগুলো পার ইয়ার বেসিসে মোটরের ক্ষেত্রে করার দরকার, সেটা হচ্ছে চেক দ্য হাই স্পিড বিয়ারিংস অ্যান্ড রিনিউ ইফ নেসেসারি। যদি দেখা যায় মোটরের যে বিয়ারিংসগুলো সেই বিয়ারিংগুলো ড্যামেজ হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলোকে পার ইয়ার চেঞ্জ করে দেওয়া উচিত। বিশেষ করে যে সমস্ত মোটর কন্টিনিউয়াসলি চলছে, সবসময় চলে, সেই মোটরগুলোর অ্যানুয়াল মেনটেন্যান্সের সময় এরকম হাই স্পিড বিয়ারিংগুলো রিপ্লেস করে দেওয়ার দরকার আছে। মোটরের যে ওয়াইন্ডিংসগুলো আছে সেগুলোকে ক্লিন এয়ারের সাহায্যে প্রপারলি ক্লিন করতে হবে। পরিষ্কার এবং শুষ্ক বাতাস ব্লোয়ারের সাহায্যে দিয়ে ঠিকমতো করে ওয়াইন্ডিংগুলোকে থরলি ক্লিন করতে হবে। মানে মোটরের ওয়াইন্ডিংসটাকে পুরোপুরি যাতে অ্যাক্সেসিবল হয় সেই রকম করে মোটরটাকে খুলতে হবে, এবং তারপরে মোটরের যে ওয়াইন্ডিং সেগুলোকে প্রপার প্রেসারে ক্লিন করতে হবে, কারণ বেশি প্রেসার দিলে আবার ইনসুলেশনসগুলো খারাপ হয়ে যেতে পারে। তাই সুইটেবল প্রেসার যেন অ্যাপ্লাই করা হয় এটা দেখতে হবে। এবং যে সমস্ত ওয়াইন্ডিংসগুলো আছে, যে সমস্ত ওয়াইন্ডিং এর উপরে প্রচুর পরিমাণে তেল চিটচিটে হয়ে গেছে বা প্রচুর নোংরা হয়ে গেছে, সেক্ষেত্রে ওয়াইন্ডিংসগুলোকে ক্লিন করতে হবে এবং ভার্নিশিং করতে হবে। এটা অ্যানুয়াল মেনটেন্যান্সের মধ্যে পড়বে। এবং মোটরগুলো যেটা সিভিয়ার অপারেটিং কন্ডিশনে কাজ করে, মানে যে সমস্ত জায়গা হচ্ছে খুব সিভিয়ার অ্যাটমসফিয়ারিক কন্ডিশন বা প্রচুর ডাস্টি এনভায়রনমেন্ট বা প্রচুর লোড থাকে, এই জাতীয় কোনো মোটর যেটা সিভিয়ার কন্ডিশনে কাজ করছে বা প্রচুর একটা ড্যাম্প ওয়েদারে কাজ করে, সেই সমস্ত মোটরগুলোকে নিশ্চয়ই প্রত্যেক বছর একবার করে ওভারহলিং করার দরকার আছে। এবং মোটরের যে সমস্ত ফিউজ এবং সুইচ যে কন্ট্যাক্টসগুলো আছে সেই কন্ট্যাক্টগুলোকে দেখতে হবে, এবং যেখানে কোনো স্পার্কিং এর কোনো চিহ্ন দেখতে পাওয়া যাবে, কোনো যদি শুট দেখতে পাওয়া যায় মানে কালো জিনিস বা কোনো স্পার্কিং এর জন্য যদি এরকম হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলোকে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, নতুন সুইচ এবং ফিউজ লাগাতে হবে, অন্তত পার ইয়ারলি বেসিসে এটা করতে হবে। এবং যে অয়েল ইন দ্য স্টার্টিং অ্যান্ড কন্ট্রোল গিয়ার এটাও দেখতে হবে, মানে মোটরের যে স্টার্টার সেটা যদি অয়েল ইমার্স টাইপ স্টার্টার হয় তাহলে সেখানেও তেলের ব্যাপার আছে, তো সেই তেলের কোয়ালিটি চেক করতে হবে। এবং তেলের কোয়ালিটি বলতে সেই তেলের মধ্যে তার ইনসুলেশন স্ট্রেংথ কীরকম আছে, তার মধ্যে অ্যাসিডিটি কীরকম আছে, তার মধ্যে স্লাজ কীরকম পরিমাণে জমা হয়েছে, এই ব্যাপারগুলোকে মনিটর করা। এটা হচ্ছে মোটরের ক্ষেত্রে যে স্টার্টিং গিয়ার মানে মোটরের যে স্টার্টার, অথবা মোটরের যে কন্ট্রোল গিয়ার মানে মোটরকে কন্ট্রোল করবার পারপাসে যদি কোনো ধরো অয়েল সার্কিট ব্রেকার থেকে থাকে, তার মধ্যেও এরকম অয়েলের ব্যাপার আছে, তো সেগুলোকেও চেক করতে হবে, অয়েলের কোয়ালিটিটাকে চেক করতে হবে। আর অ্যানুয়ালি কি করতে হবে না, চেক ইনসুলেশন রেজিস্ট্যান্স টু আর্থ অ্যান্ড ইন বিটুইন দ্য ফেজেস অফ দ্য মোটর ওয়াইন্ডিংস, কন্ট্রোল গিয়ার অ্যান্ড ওয়াইন্ডিংস। মানে মোটরের যে প্রত্যেকটা ফেজের ইনসুলেশন রেজিস্ট্যান্স আমরা জানি কি করে চেক করতে হয় মেগারের সাহায্যে, তো সেইটা অ্যানুয়ালি অন্তত একবার করে চেক করতে হবে। মানে মোটরের ওয়াইন্ডিং এর সঙ্গে আর্থের ইন বিটুইন দ্য ওয়াইন্ডিং, অর্থাৎ রেড ফেজের সঙ্গে ইয়েলো ফেজ, ইয়েলোর সঙ্গে ব্লু, ব্লুর সঙ্গে রেড, এরকম করে প্রত্যেকটা ফেজের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করতে হবে। এছাড়াও মোটরের যে কন্ট্রোল গিয়ার্স আছে, মানে কন্ট্রোল গিয়ার বলতে যেটা অয়েল সার্কিট ব্রেকার হোক বা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার হোক, সেই সার্কিট ব্রেকারগুলোর যে প্রত্যেকটা টার্মিনাল, অর্থাৎ রেড ফেজের যে কন্ট্যাক্ট, ইয়েলো ফেজের কন্ট্যাক্ট এবং ব্লু ফেজের কন্ট্যাক্ট, এইগুলোর মধ্যে যখন ব্রেকারটা অন অবস্থায় আছে তখন কতটা রেজিস্ট্যান্স থাকছে, যখন অফ অবস্থায় আছে তখন ইনসুলেশন রেজিস্ট্যান্স কতটা থাকছে, এগুলোকে চেক করা, এই কাজগুলোকে করতে হবে। নেক্সট হচ্ছে চেক
রেজিস্ট্যান্স অফ আর্থ কানেকশন, অর্থাৎ মোটর যা আর্থিং করা আছে সেই আর্থের রেজিস্ট্যান্স কিরকম আছে সেটাকেও চেক করতে হবে। মোটরের যে আর্থ কানেকশন করা হয়েছে সেই আর্থ রেজিস্ট্যান্স যত কম থাকবে তত বেটার, কারণ আর্থ রেজিস্ট্যান্স কম থাকা মানে কোনো লিকেজ কারেন্ট হলে সেটা ইজিলি পাস করবে গ্রাউন্ডের মধ্যে এবং সেটা ইজিলি ডিটেক্টেড হবে এবং সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারবে। তো আর্থ রেজিস্ট্যান্সটা যত কম থাকবে ততই ভালো। তো এটা ঠিকমতো আছে কিনা, মানে প্রপার আর্থিং করা আছে কিনা, এই ব্যাপারটাকে অ্যানুয়ালি অন্তত চেক করতে হবে আর্থ রেজিস্ট্যান্স টেস্টারের সাহায্যে। এবং চেক দ্য এয়ার গ্যাপ, মানে মোটরের যে স্টেটার এবং রোটর পার্টের মধ্যেকার এয়ার গ্যাপ সেটা যতটা থাকা উচিত সেটা ঠিকমতো আছে কিনা এটাও পার অ্যানুয়াল এটাকে একবার করে চেক করতেই হবে। এগুলো হচ্ছে অ্যানুয়াল মেনটেন্যান্সের মধ্যে পড়ছে অ্যাজ পার IS 900 অফ দ্য ইয়ার 1992। ঠিক আছে, তো এই সমস্ত কাজগুলো করতে হবে। বিভিন্ন ধরনের শিডিউল বলা হলো, যে কিছু হচ্ছে ডেইলি মেনটেন্যান্স শিডিউল, কিছু হচ্ছে উইকলি মেনটেন্যান্স, কিছু মান্থলি, হাফ ইয়ারলি এবং কিছু হচ্ছে অ্যানুয়াল মেনটেন্যান্সের মধ্যে পড়ছে। এই মেনটেন্যান্সগুলো অ্যাজ পার IS এগুলো স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া হয়েছে এবং এই রুল মেনে বা এই সমস্ত যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলোকে মেনেই কোনো ইন্ডাস্ট্রিতে যখন ইন্ডাকশন মোটর ইনস্টল করা হবে সেটার মেনটেন্যান্সের কাজগুলো এই গাইডলাইন মেনেই কিন্তু করতে হবে। এবার অনেক সময় কি হয়, মোটরের প্রিভেন্টিভ মেনটেন্যান্স তো করা হলো যাতে ব্রেকডাউন না হয়, কিন্তু তা সত্ত্বেও অনেক সময় ব্রেকডাউন তো হয়েই যায়, ব্রেকডাউন তো হয়ে থাকতেই পারে বিভিন্ন প্রিকশন নেওয়া সত্ত্বেও। তো সেই ক্ষেত্রে ব্রেকডাউন যদি হয়ে যায় তার মোটরের কি করতে হবে, ইনসুলেশনের কন্ডিশন যদি খারাপ হয়ে গিয়ে থাকে মোটরের ওয়াইন্ডিংটাকে রিওয়াইন্ডিং করতে হবে। মোটরের যদি কোনো কোর পার্টে কোনো প্রবলেম হয়ে গিয়ে থাকে, রোটর পার্টে যদি কোনো প্রবলেম হয়ে গিয়ে থাকে সেগুলোকে রিফ্যাব্রিকেট করতে হবে, পুনরায় নতুন করে বানাতে হবে, ওটাকে ফ্যাব্রিকেশন করতে হবে। আবার যদি কোনো ধরো কোনো যন্ত্র খারাপ হয়ে গিয়ে থাকে, যেমন ধরো ওয়াইন্ডিং এর টেম্পারেচার ডিটেক্ট করবার জন্য যদি কোনো ধরো যন্ত্র যেটা ছিল সেটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে সেটাকে চেক করতে হবে। ওয়াইন্ডিং যদি খারাপ হয়ে গিয়ে মানে মোটরের টেম্পারেচারকে ডিটেক্ট করবার জন্য যদি কোনো যন্ত্র থেকে থাকে মোটরের ভেতরে, সেটা যদি কোনো কারণবশত খারাপ হয়ে গিয়ে থাকে সেটাকেও চেঞ্জ করতে হবে। মানে এগুলো ব্রেকডাউনের মধ্যে পড়ছে। ব্রেকডাউন অ্যাক্টিভিটি হয়ে গেলে মোটরটা আউট অফ সার্ভিস হয়ে যাবে এবং সেক্ষেত্রে প্রোডাকশন তো অনেকক্ষণ বন্ধই থাকবে, সেগুলো ঠিক আছে। কিন্তু এই ব্রেকডাউন ধরো কোনো কারণে হয়েছে, মানে সেটা অ্যাকচুয়ালি ব্রেকডাউন হয়েছে মোটরের মধ্যে, নাকি মোটরের মধ্যে কোনো প্রবলেম নেই, এক্সটার্নাল কোনো প্রবলেম হয়ে যাওয়ার কারণে মোটরটা খারাপ হয়ে গেছে বা মোটরটা চলছে না, সেইটাকে কিন্তু যাচাই করে নিতে হবে। মানে মোটরের মধ্যেকার ইন্টারনাল সমস্যার জন্য মোটরটা আউট অফ সার্ভিস হয়ে যেতে পারে, যেটা খুবই স্বাভাবিক। যে মোটরের ধরো ওয়াইন্ডিং এর সঙ্গে কোর শর্ট হয়ে গেছে, ওয়াইন্ডিং এর সঙ্গে বডি শর্ট হয়ে গেছে, দুটো ওয়াইন্ডিং একের সঙ্গে আরেকটা শর্ট হয়ে গেছে, এরকম বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বা মোটরের বিয়ারিং খারাপ হয়ে গেছে, এগুলো মোটরের ইন্টারনাল সমস্যা। কিন্তু অনেক সময় হয় কি, মোটরের ইন্টারনাল সমস্যা নয়, মোটরের যে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই আছে সেইখানে কোনো সমস্যা দেখা দিয়েছে, তার কারণে মোটরটা চলছে না। তাহলে এটার জন্য তো আর সার্ভিস ইঞ্জিনিয়ারকে ডাকার দরকার নেই, বা এই কাজটা করবার জন্য ওই মোটর যারা রিপেয়ারিং করে তাদেরকে ডেকে আনার দরকার নেই। অথচ এটাও ব্রেকডাউন, মোটরে পাওয়ার সাপ্লাই কোনো কারণে ইন্টারাপ্টেড হয়েছে, তার জন্যই মোটরটা চলছে না। এবার সেই কাজের জন্য তো আর মোটর রিপেয়ারিং কোনো এজেন্সি বা কোনো সার্ভিস ইঞ্জিনিয়ার তাকে ডাকার প্রয়োজন নেই। এই কাজগুলো যারা ওই মোটরটাকে অপারেট যারা করছে বা ওই প্ল্যান্টের যারা লোকাল যারা মেইনটেনেন্সের টিম, তারাই কিন্তু করে ফেলতে পারে। ঠিক আছে, তাহলে কোনো সার্ভিস ইঞ্জিনিয়ারকে ডাকার আগে কিছু কিছু অ্যাক্টিভিটি নিজেদেরকে করে নিতে হবে। সেগুলো কি কি, ব্রেকডাউন মেইনটেনেন্স এর মধ্যে, মানে ব্রেকডাউন হয়েছে কিনা, অ্যাকচুয়ালি সার্ভিস ইঞ্জিনিয়ারকে ডাকার দরকার আছে কিনা, তার আগে কিছু কিছু চেক পয়েন্টস আছে যেগুলোকে চেক করে নিতে হবে। প্রথম কাজ যেটা হবে, ধরো কোনো মোটর চলছে না, তাহলে ওখানে যারা পার্সোনাল ওয়ার্কিং আছে তাদের প্রথম কাজ এটাই হবে যে মোটরের টার্মিনালে রেটেড ভোল্টেজ পৌঁছাচ্ছে কিনা আগে ওটা দেখতে হবে। ভোল্ট মিটারের সাহায্যে বা মাল্টিমিটারের সাহায্যে মোটরের টার্মিনালে অ্যাকচুয়ালি রেটেড ভোল্টেজ যেটা হওয়ার কথা সেটা আসছে কিনা দেখতে হবে। তারপরে কি দেখতে হবে না, মোটরের যে কন্ট্রোল ওয়্যারিং, সেই কন্ট্রোল ওয়্যারিং যেটা, সেই কন্ট্রোল ওয়্যারিং এর মধ্যে কোথাও কোনো ব্রেক হয়েছে কিনা, বা মোটরের যে কানেকশনস এক হয় পাওয়ার ওয়্যারিং আর এক হয় কন্ট্রোল ওয়্যারিং। ঠিক আছে, পাওয়ার ওয়্যারিংটা হচ্ছে মোটরটাকে অ্যাকচুয়াল পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য যে ওয়্যারিং, মানে থ্রি ফেজ মোটর, একটা যদি থ্রি ফেজ মোটর হয়
সেই 3 ফেজ মোটরের মধ্যে একটা থাকে পাওয়ার ওয়্যারিং, ঠিক আছে, একটা থাকে আমার পাওয়ার ওয়্যারিং, এটা ধরো একটা মোটরের মধ্যে তিনটে এরকম এসেছে, এইগুলো কি, এই যে তিনটে এসেছে এইগুলো অ্যাকচুয়ালি একটা কেবিলের মধ্যেই থাকবে, মানে এটা আমি এখানে তিনটে করে দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, অ্যাকচুয়ালি জিনিসটা একটা কেবিলের মাধ্যমে আসবে, একটা টোটাল একটা 3 ফেজ কেবিল তার মধ্যে দিয়ে এটা থাকবে, এটা একটা কেবিলের মধ্যেই তিনটে ফেজ বেরিয়ে আসবে এবং তারপরে সেই তিনটে ওখান থেকে যেটা বেরোবে মোটরের টার্মিনালে কানেক্ট করে দেবো। এখন এইটা হচ্ছে পাওয়ার ওয়্যারিং, মানে এটার মাধ্যমে অ্যাকচুয়াল যে পাওয়ারটা রেড ইয়েলো ব্লু যে তিনটে ফেজের যে পাওয়ার সেটা আমার মোটরের টার্মিনালে এসে পৌঁছাচ্ছে। সেটার মধ্যে কোনো জায়গায় কোনো কেবিল ড্যামেজ হয়েছে কিনা বা মোটরের টার্মিনালে যে কানেকশনটা হয়ে আছে সেই কানেকশনটা কোথাও লুজ হচ্ছে কিনা, হতে তো পারে মোটরের টার্মিনালে কোথাও লুজ হচ্ছে, বা কেবিলটা যেখান থেকে এসেছে, মানে এটা তো কোথাও একটা থেকে এসেছে, কেবিলটা তো এসেছে কোথাও কোনো একটা পাওয়ার সাপ্লাইয়ের সোর্স থেকে, সেই যেখান থেকে এসে থাকুক সেইখানে সেই এন্ডে কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো লুজ হচ্ছে কিনা। আবার এখানে আমি একটা সুইচের মতো সিস্টেম দেখিয়েছি, এইটা অ্যাকচুয়ালি যদি একটা হাই ভোল্টেজ মোটর হয় তাহলে এখানে একটা সার্কিট ব্রেকার থাকবে, এটা বেসিক্যালি একটা সার্কিট ব্রেকার। এবার সেই সার্কিট ব্রেকারের মধ্যে অনেক কিছু কন্ট্রোল অ্যারেঞ্জমেন্ট থাকে। সার্কিট ব্রেকারের মধ্যে কি থাকে, সার্কিট ব্রেকারের মধ্যে সিটি থেকে তার যায় বা আরো অন্য কোনো জায়গা থেকে সিগন্যাল যেতে পারে, তো সেই সমস্ত যে কন্ট্রোল ওয়্যারিং, সিটি থেকে যে তার যাচ্ছে বা অন্য কোনো কন্ট্রোলিং ইউনিট থেকে কোনো তার যাচ্ছে কিনা সেই ব্যাপারগুলোকে দেখতে হবে, ওই সমস্ত তারের মধ্যে কোনো জায়গায় কোনো লুজ আছে কিনা, সেখানে তারটা কোথাও কেটে গেছে কিনা, এই ব্যাপারগুলোকে মনিটর করতে হবে। কি করে করবে না, সেটার জন্য প্রত্যেকটি প্ল্যান্টে যেখানেই কোনো নতুন ইনস্টলেশন হয় সেখানেই প্ল্যান্টের যে কন্ট্রোল ইকুইপমেন্ট তাদের একটা ড্রয়িং থাকে, সেই ড্রয়িং তোমাদেরকে দেখতে জানতে হবে, সেই ড্রয়িং চেক করে করে দেখতে হবে যে সমস্ত জায়গায় প্রপার কন্টিনিউটি আছে নাকি। কন্টিনিউটি চেক করতে করতে তোমরা বার করে ফেলতে পারবে যে কোনো জায়গায় কোন জায়গায় কন্টিনিউটিটা মিসিং হচ্ছে, যে জায়গায় কন্টিনিউটি মিসিং হবে সেই জায়গাটাকে চেক করতে হবে এবং সেখানে ঠিকমতো ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো অনেক সময় এটাও হয় যে মোটরের কন্ট্রোল ওয়্যারিং এর কোথাও কোনো ব্রেক দেখা দিয়েছে যে কারণে মোটরটা চলছে না, তাহলে এটা তো মোটরের কোনো ইন্টারনাল সমস্যা নেই বা মোটরটার কোনো ফেলিওর হয়নি, ফেলিওরটা হয়েছে মোটরের কন্ট্রোল ওয়্যারিং এর মধ্যে। তাহলে সেক্ষেত্রে মোটরের রিপেয়ারিং করবার জন্য সার্ভিস ইঞ্জিনিয়ারকে ডাকার দরকার নেই, বরং সেই যে জায়গায় ব্রেক হয়েছে সেটাকে রেকটিফাই করার চেষ্টা করতে হবে। নেক্সট হচ্ছে যে দেখতে হবে মোটরটা ওভারলোডেড হয়ে গেছে কিনা। এমন অনেক সময় হয়ে থাকে যে মোটরটা যার রেটেড লোড আছে তার থেকে অনেক বেশি লোড হয়তো মোটরের ওপরে চেপে গেছে, সেই কারণে মোটরটা স্টপ হয়ে গেছে। এখন সব মোটর তো আর ওভারলোডে চলার জন্য ডিজাইন নয়, মোটরটা যে তার রেটেড লোড সেই লোডটাকে সবসময় ক্যারি করতে পারাটাই আমরা চাইবো, কিন্তু এখন মোটরের ওপরে কোনো কারণে বেশি এক্সট্রা লোড পড়ে গেছে সেই কারণে মোটরটা স্টপ হয়ে গেছে, অথচ কেউ ভাবছে যে মোটরটার কোনো ফেলিওর হয়েছে, আদতে তা নয়, আসল প্রবলেমটা হলো মোটরের ওপরে এক্সট্রা লোড পড়ে গেছে। তো সেক্ষেত্রে দেখতে হবে মোটরটাকে, যদি এরকম হয় মোটরটার সঙ্গে যে লোড কানেক্টেড আছে সেই লোডটাকে ফার্স্টে ডিকাপল করতে হবে, মোটরের লোডটাকে মোটরের শ্যাফট থেকে খুলে দিতে হবে এবং তারপরে মোটরটাকে নো লোডে চালিয়ে দেখতে হবে। যদি দেখা যায় মোটরটা নো লোডে চলতে কোনো সমস্যা হচ্ছে না, মোটরের ওপরে কোনো প্রবলেম নেই, মোটরটা যথারীতি তার নর্মাল স্পিডে ঘুরছে, সেই অবস্থায় তাহলে বুঝতে হবে মোটরের মধ্যেকার ইন্টারনাল সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে লোডে। তাহলে সেক্ষেত্রেও সার্ভিস ইঞ্জিনিয়ারকে ডাকার আগেই ব্যাপারটা চেক করে নেওয়া জরুরি এবং দেখতে হবে যে কোনো জায়গায় কোনো ব্যাড কন্ট্যাক্ট বা ওপেন সার্কিট হয়ে আছে কিনা। ব্যাড কন্ট্যাক্ট মানে হচ্ছে ঠিকমতো প্রপার কন্ট্যাক্ট নেই, কন্ট্যাক্ট প্রপারলি থাকা উচিত ছিল কিন্তু সেখানে লুজ হচ্ছে, এটা আমরা ব্যাড কন্ট্যাক্ট বলতে পারি। বা কোনো জায়গায় কোনো ওপেন সার্কিট হয়ে গেছে কিনা, মানে মোটরের যে কানেকশন সেই জায়গাগুলো যেখানে শর্ট হওয়া উচিত ছিল সেই জায়গা যদি ওপেন হয়ে গিয়ে থাকে তাহলে তো মোটরে পাওয়ার সাপ্লাই ঠিকমতো পৌঁছাবে না, তো মোটরের কন্ট্রোল ইকুইপমেন্ট ঠিকমতো অন হবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ব্যাপারগুলোকে চেক করতে হবে যে কন্ট্রোল যে কন্ট্যাক্টস গুলো আছে বা কোনো জায়গায় কোনো ওপেন সার্কিট হয়ে গেছে কিনা এগুলো চেক করতে হবে যারা ওখানে কাজ করছে বা মোটরটাকে যারা অপারেট করছে, এই কাজটা তাদের, সার্ভিস ইঞ্জিনিয়ারকে ডাকার আগে এই কাজটা তাদেরকে করে নিতে হবে। এছাড়াও দেখতে হবে যে মোটরের যে স্লিপ রিং টাইপ যদি ইন্ডাকশন মোটর হয় সেক্ষেত্রে ব্রাশগুলো ঠিকমতো করে কন্ট্যাক্টস করছে কিনা এবং ব্রাশের যে প্রেশার যতটা থাকা উচিত সেই প্রপার প্রেশার আছে কিনা, ব্রাশটা লুজ হয়ে গিয়ে থাকতে পারে, তার জন্য ঠিকমতো কন্ট্যাক্টস পাচ্ছে না। স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটরের কথা ভাবো, স্লিপ রিং টাইপ যে ইন্ডাকশন মোটর
সেখানে আমাদের ব্রাশ থাকে। স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটরের মধ্যে ব্রাশ, এই যে তোমরা স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ছবি দেখেছো, সেখানে এই যে ব্রাশ গুলো দেখতে পাচ্ছ, এই একটা এই একটা এই একটা, এই ব্রাশ গুলো অনেক সময় লুজ হয়ে গিয়ে থাকতে পারে। তো মোটরের এই ব্রাশ গুলো লুজ হয়েছে কিনা সেটা দেখতে হবে, বা ব্রাশের উপরে ঠিকমতো প্রেসার আছে কিনা সেটা চেক করতে হবে। যদি সেটা না হয় তাহলে এখান থেকে ঠিকমতো রোটর পাথটা কমপ্লিট হচ্ছে না। কারণ এইখানে যদি লুজ হয়ে যায় তাহলে এখানে এই পাথটা, টোটাল পাথটা কমপ্লিট হচ্ছে না, ওপেন হয়ে যাচ্ছে, যে কারণে মোটরের মধ্যে কিন্তু তখন মোটর ঠিকমতো টর্ক তৈরি করবে না এবং মোটরটা ঘুরবে না। তো এই ব্যাপারটা চেক করতে হবে যে মোটর যদি স্লিপিং টাইপ মোটর হয় তার মধ্যে ব্রাশের কন্ট্যাক্ট ঠিকমতো আছে কিনা বা ব্রাশ প্রেসারটা ঠিকমতো আছে কিনা এটা দেখতে হবে। এটাও দেখতে হবে যে মোটরের যে সাপ্লাই ভোল্টেজ সিস্টেম সেখানে কোনো জায়গায় ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে কিনা। মোটরের যে সাপ্লাই ভোল্টেজ সেটা তো আমরা মোটরের যে টার্মিনাল, মোটরের টার্মিনালে যখনই আমরা ভোল্ট মিটার কানেক্ট করে দেবো, মোটরের টার্মিনালে আমরা যখনই ভোল্ট মিটার কানেক্ট করে চেক করবো, আমরা পেয়ে যাবো যে মোটরে সাপ্লাই ভোল্টেজ যেটা আসার কথা সেটা আসছে কিনা। তো সেটা যদি না থাকে তাহলে দেখতে হবে কোন জায়গায় প্রবলেমটা হয়েছে। এই যে কেবিলটা আসছে মোটরের টার্মিনালে, সেই কেবিলের মধ্যে কোনো জায়গায় কোনো প্রবলেম দেখা দিয়েছে কিনা, যে কারণে, বা কোনো জায়গায় কোনো লুজ হয়ে গেছে কিনা, যে জন্য ফুল ভোল্টেজটা এখানে পৌঁছাচ্ছে না, এটাও হতে পারে, এবং সেই কারণে মোটরটা হয়তো ঠিকমতো চলছে না। এবং যেখানে আমাদের অটো ট্রান্সফরমার স্টার্টিং আছে যে সমস্ত মোটরের ক্ষেত্রে, সেখানে দেখতে হবে যে প্রপার ট্যাপিং ইউজ করা হয়েছে নাকি। মানে অটো ট্রান্সফরমার যেখানে আমরা ব্যবহার করছি মোটরটাকে চালানোর পারপাসে, এরকম যদি অটো ট্রান্সফরমার ধরো থাকে, এটা একটা স্লিপ রিং মোটর, সুইডেল কেজেও এটা হতে পারে। এই যে থ্রি ফেজ ভ্যারিয়াক, মানে আমরা এটাকে অটো ট্রান্সফরমার বলতে পারি। এবার এখান থেকে যে এরকম ভাবেই যদি কোনো মোটরকে চালানোর সিস্টেম হয়ে থাকে, তো সেখানে দেখতে হবে যে অটো ট্রান্সফরমারের মধ্যে যে আমাদের ট্যাপিংটা, মানে যে জায়গা থেকে এই ট্যাপ করা হয়েছে, এই ট্যাপিংটা ঠিক জায়গা থেকে করা হয়েছে নাকি। এমন হতেই তো পারে যে ট্যাপিংটা ঠিক জায়গায় নেই, যে জন্য ফুল ভোল্টেজটা আসছে না, যতটা ভোল্টেজ এখানে আসার কথা ততটা আসছে না, ট্যাপিংটা ভুল হওয়ার কারণে। তো সেখানে ট্যাপিংটাকে চেঞ্জ করতে হবে। এই কাজগুলো কিন্তু আগেই করতে হবে, যখন মোটরটা কোনো কারণে যদি না চলে, সার্ভিস ইঞ্জিনিয়ারকে ডাকার আগে, ব্রেকডাউন রিপেয়ারিং করবার আগে এই জিনিসগুলোকে আগে চেক করে নিতে হবে। যদি দেখা যায় যে এই সমস্ত ব্যাপার ঠিকঠাক আছে, তা সত্ত্বেও মোটরটা চলছে না, তখন বুঝতে হবে যে মোটরের মধ্যে ইন্টারনালি কোনো প্রবলেম দেখা দিয়েছে, এবং তখন সেটাকে রিপেয়ারিং করবার জন্য সার্ভিস ইঞ্জিনিয়ারকে ডাকা দরকার আছে। ঠিক আছে, তাহলে মোটরের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি গুলো তোমরা বুঝতে পারলে। মোটরের মধ্যে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটি, মানে ব্রেকডাউন মেনটেনেন্স করবার আগে কি কি করতে হবে সেটা আমরা বললাম। তার আগে আমি ডিসকাস করেছি যে অ্যাজ পার আইএস 9001 অথবা 900 অফ দ্য ইয়ার 1992, এই অনুযায়ী মোটরের মধ্যে কি কি ধরনের মেনটেনেন্স করার দরকার, যেমন ডেইলি মেনটেনেন্স, উইকলি, মান্থলি, হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালি, এই বিভিন্ন মেনটেনেন্সগুলোর মধ্যে কি কি পড়বে সেগুলো আমরা আলোচনা করলাম। ঠিক আছে, বলো এইগুলোর মধ্যে কোনো কোনো ডাউট থাকলে বলো। যে মেনটেনেন্স গুলো যেগুলো বললাম তার মধ্যে কি কোনো ভালো ডাউট আছে? ঠিক আছে, তাহলে আমি এখন যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি নেক্সট আমাদের যে টপিক সেই টপিকের দিকে চলে যাচ্ছি। নেক্সট আমাদের যে টপিক আছে সেই টপিকের নাম হলো প্যারালাল অপারেশন অফ অল্টারনেটর। মোটো আমরা অল্টারনেটর অর্থাৎ কি, অল্টারনেটর মানে হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটর। তো সেই সিঙ্ক্রোনাস জেনারেটর আমরা জানি যে এটার মাধ্যমে থ্রি ফেজ পাওয়ার তৈরি করা হয়। এটা জেনারেটর, মানে এখানে আমরা মেকানিক্যাল ইনপুট দিয়ে থাকি এবং ইলেকট্রিক্যাল আউটপুট পাই। এখন এই অল্টারনেটর সেখানে প্যারালাল অপারেশন করার দরকার থাকে, কারণ মনে করো এখানে একটা আমরা জেনারেটর ধরছি, এটা একটা জেনারেটর 1, আর এটা ধরো আরেকটা জেনারেটর 2। হ্যাঁ, জেনারেটর 1টা ধরো লোডের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, জেনারেটর যে 1 সেটা একটা অলরেডি লোডের সঙ্গে কানেক্টেড। এখন আমরা চাইছি যে জেনারেটর 1 এর উপরে টোটাল লোডটাকে দেবো না, আমরা আরেকটা জেনারেটরকে এর সঙ্গে প্যারালালে কানেক্ট করব। প্যারালালে কানেক্ট করলে কি হবে, এই যে টোটাল লোডটা, এই লোডটা আমার দুটো জেনারেটরের মধ্যে ভাগ হবে। এদের ক্যাপাসিটি অনুযায়ী মোটর জেনারেটরের যে লোড সেটা এই দুটো জেনারেটরের মধ্যে ভাগ হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে, এবং তার ফলে একটা জেনারেটর আমার ওভারলোড হবে না।
তো ধরে নেওয়া যাক এই যে জেনারেটর 2 যেটা আছে সেটাকে আমরা এর সঙ্গে প্যারালাল করব, জেনারেটর 1 এর সঙ্গে প্যারালাল করব। ঠিক আছে, এবার এই যে একটা জেনারেটরের সঙ্গে আরেকটা জেনারেটরটাকে প্যারালাল করছি, বা একটা অল্টারনেটরের সঙ্গে আরেকটা অল্টারনেটরকে আমরা প্যারালাল করছি, অথবা একটা ইনফাইনাইট বাসবারের সঙ্গে আমরা একটা অল্টারনেটরকে প্যারালাল করছি, এই প্রসিডিওরটাকে একটা বিশেষ নামে ডাকা হয়। এটাকে বলা হয় সিঙ্ক্রোনাইজিং। সিঙ্ক্রোনাইজিং মানে হচ্ছে কি, সিঙ্ক্রোনাইজড কন্ডিশনে তবেই আমরা এই প্যারালাল অপারেশনটা করতে পারবো। কিছু কিছু কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলো স্যাটিসফাইড হলে তবেই আমরা এই অল্টারনেটর দুটোকে প্যারালাল অপারেশন করতে পারবো, আদারওয়াইজ কিন্তু প্যারালাল অপারেশন করা যাবে না। তাহলে এই কন্ডিশনস গুলো কি কি, যে সিঙ্ক্রোনাইজিং করব তার জন্য কি কি কন্ডিশনস আমাদেরকে মিট করতে হবে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই হচ্ছে যে ফেজ সিকোয়েন্স অফ দ্য ইনকামিং মেশিন ভোল্টেজ অ্যান্ড বাসবার ভোল্টেজ শুড বি আইডেন্টিক্যাল। দ্য টার্মিনাল ভোল্টেজ মানে ধরা যাক একটা বাসবার, আমি এটা এক্সপ্লেন করি। ধরা যাক একটা বাসবার আছে, ধরে নাও একটা বাসবার আছে, ইনফাইনাইট একটা বাসবার আছে। সেই বাসবারের সঙ্গে আমরা একটা অল্টারনেটরকে প্যারালাল করব। এটা রেড ফেজ, এটা ইয়েলো ফেজ, এবং আরেকটি হলো আমার ব্লু ফেজ। এই বাসবারের সঙ্গে আমি একটা অল্টারনেটরকে ধরো প্যারালাল করতে চাই। প্যারালাল করবার জন্য আমার কি করতে হবে, বাসবার থেকে আমরা এটা ফেজকে নিয়ে নিলাম, এটা ধরো আমাদের জেনারেটর একটা। ঠিক আছে, এটা ধরো একটা জেনারেটর যেটাকে আমরা এই বাসবারের সঙ্গে প্যারালাল করতে চাইছি। এবার এটা বাসবার মানে কি, বাসবার মানে এখানে অলরেডি কোনো একটা সোর্স থেকে দেওয়া আছে, আমি সোর্সটাকে আর দেখালাম না। মানে ধরো এটা অন্য কোনো জেনারেটর থেকে অলরেডি এটাতে রেড ইয়েলো ব্লু এরকম হয়ে আছে, এই বাসবারে অলরেডি পাওয়ার আছে। এই পাওয়ার আছে এরকম একটা বাসবারের মধ্যে আমরা আরেকটা জেনারেটরকে ঢোকাতে চাইছি, এই জেনারেটরটাকে আমরা ঢোকাতে চাইছি। তাহলে এই সুইচগুলোকে অন করে দিলেই, এই যে সুইচটা আছে দেখতে পাচ্ছ, এই সুইচ সিস্টেমটাকে যদি আমরা অন করে দিতে পারি তাহলেই তো এটা প্যারালাল হয়ে যাবে। এবার কিছু চেক না করেই কিন্তু আমরা এই প্যারালাল অপারেশনটা করতে পারবো না। প্যারালাল করবার জন্য এই বাসবার যেটা আছে, বাসবার কোনটা, বাসবার হচ্ছে এইটা হচ্ছে বাসবার, এর সঙ্গে আমরা এই অল্টারনেটরটাকে প্যারালাল যখন করব, মানে এই সুইচটাকে যখন আমরা অন করব, সেটা করবার আগে কিছু কিছু কন্ডিশন আমাদেরকে যাচাই করে দেখে নিতে হবে। সেইগুলো কি কি, সেইগুলো হচ্ছে আমাদের এখানে দেখো, প্রথমে হচ্ছে দ্য ফেজ সিকোয়েন্স অফ দ্য ইনকামিং ভোল্টেজ অ্যান্ড বাসবার ভোল্টেজ শুড বি আইডেন্টিক্যাল। মানে এখানে যে বাসবারের যে এই যে ফেজ সিকোয়েন্স, সেটা কি রেড ইয়েলো ব্লু, আর ওয়াই বি এই সিকোয়েন্সে আছে, আর ওয়াই বি সিকোয়েন্সটা হচ্ছে আর ওয়াই বি। এখন এটা যদি আমাদের বাসবারের সিকোয়েন্স এটা হয়, আর এই যেটা আমরা অল্টারনেটর যাকে আমরা এর সঙ্গে প্যারালাল করতে চাইছি তার সিকোয়েন্স যদি আর বি ওয়াই হয়, তাহলে তো আর হবে না, আর বি ওয়াই করলে তো হবে না, দুটোকেই আর ওয়াই বি হতে হবে। দুটোর ফেজ সিকোয়েন্স প্রথমত সেম হতে হবে। যদি আমার এই অল্টারনেটর, সরি আমার যে ইনফাইনাইট বাসবার তার ফেজ সিকোয়েন্স আর ওয়াই বি হলে, এই অল্টারনেটর যেটাকে আমি এর সঙ্গে প্যারালাল করতে চলেছি তারও ফেজ সিকোয়েন্স আর ওয়াই বি হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এটা একটা কন্ডিশন হলো। নেক্সট কন্ডিশন হচ্ছে কি, নেক্সট কন্ডিশন হলো যে আমাদেরকে এই নেক্সট কন্ডিশন হলো যে the terminal voltage of the running and the incoming alternator should be same। মানে এই যে ভোল্টেজ গুলো এগুলোকেও সেম হতে হবে। মানে এখানে আমার রেড ইয়েলোর মধ্যে যে ভোল্টেজ আমরা দেখতে পাবো, রেড এবং ইয়েলোর মধ্যে একটা ভোল্টেজ তো আছে, এটার মধ্যে ধরো একটা পার্টিকুলার ভোল্টেজ আছে, ধরো 440 ভোল্ট আছে, এখানেও কিন্তু রেড ইয়েলোর মধ্যে 440ই হতে হবে। দুটোর মধ্যে ভোল্টেজ সেম হতে হবে। এখানে রেড ইয়েলোর মধ্যে 440 থাকলে এখানেও রেড ইয়েলোর মধ্যে 440 থাকবে।
এখানে ইয়েলো ব্লুর মধ্যে 440 থাকলে এখানেও ইয়েলো আর ব্লুর মধ্যে 440 যদি থাকে তবেই আমরা প্যারালাল করতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না। তাহলে আমাদেরকে প্রথমত ফেজ সিকোয়েন্স সেম হতে হলো। নেক্সট হচ্ছে আমাদেরকে ইনকামিং ভোল্টেজ, যেটা অল্টারনেটরের ভোল্টেজ এবং যেটা আমাদের রানিং বাসবারের ভোল্টেজ, এই দুটোকে সেম হতে হবে। অ্যান্ড দ্য ফেজ অ্যাঙ্গেল অফ দ্য টু সিস্টেমস শুড বি ইকুয়াল। এদের যে ফেজ অ্যাঙ্গেলসগুলো, এদের যে ভোল্টেজের যে ফেজ অ্যাঙ্গেলসগুলো সেগুলো সেম হতে হবে, মানে এদের ফেজার দুটোর মধ্যে কোনো শিফটিং থাকা চলবে না। মনে করো আমাদের একটা অল্টারনেটর আছে যেটা ইনফাইনাইট বাস বার, এখানে আমাদের দুটো জিনিস দেখালাম তো, একটা হচ্ছে আমরা দেখালাম আমাদের বাস বার আর একটা হচ্ছে আমাদের এই অল্টারনেটরটা। এখন যদি আমরা এরকম দেখাই ব্যাপারটাকে, ধরো আমাদের একটা ফেজ সিকোয়েন্স হচ্ছে এরকম, রেড, ইয়েলো এবং ব্লু। এটা ধরো আমাদের একটা এক্সিস্টিং যেটা রানিং অল্টারনেটর বা যেটা আমাদের বাস বার, তার এরকম আমাদের ফেজ সিকোয়েন্স আছে, রেড ইয়েলো ব্লু, রেড ইয়েলো ব্লু। এবার প্রথম কন্ডিশনে আমি বললাম যে এই দুটোর মধ্যে ফেজ সিকোয়েন্সটা সেম হতে হবে। এবার ফেজ সিকোয়েন্সটা এরকম হলেও সেম হবে। ধরো এটা আমার, আমি সাপোজ এটাকে বলছি R1, এটাকে আমি সাপোজ Y1 নাম দিচ্ছি এবং এটাকে ধরো B1 নাম দিচ্ছি, মানে যেটা আমাদের বাস বার তার যে ফেজ সিকোয়েন্স RYB, এবং নামগুলো আমি R1 R2 সরি R1 Y1 এবং B1 নাম দিচ্ছি। আর একটা ধরো অল্টারনেটর যেটাকে আমরা এর সঙ্গে প্যারালাল করতে চলেছি, এই যে G বলে যেটাকে ডিনোট করেছি, তার ধরো ফেজ সিকোয়েন্সটা এরকম আছে, ভোল্টেজও ধরো সেম, মানে ফেজারের ম্যাগনিটিউড গুলোও সেম, কিন্তু তার ধরো এরকম আছে, এটা ধরো আমার R2, এটা ধরো আমার R2, আচ্ছা এটা ধরো আমার L2 Y2, আর ধরো আমার আরেকটা আছে ব্লু 2, মানে এইটা ধরো আমার B2। ঠিক আছে, এখন দেখো দুটো আমার যে ফেজ সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, প্রথমটা R1 Y1 এবং B1, R1 Y1 এবং B1, এটা হচ্ছে আমাদের এই যে বাস বারটা ছিল তার ফেজ সিকোয়েন্স। আর যেটা আমরা জেনারেটরটাকে কানেক্ট করতে চলেছি এর সঙ্গে প্যারালালে, তার ফেজ সিকোয়েন্স হচ্ছে R2 Y2 এবং B2। এখন এই দুটোর তো ফেজ সিকোয়েন্স একই, দুটোর ফেজ সিকোয়েন্স তো একই, দুটোরই ফেজ সিকোয়েন্স হলো RYB। প্রথমে রেড ইয়েলো ব্লু এই সিকোয়েন্সে এটা ঘুরছে। এখন দুটোর ফেজ সিকোয়েন্স সেম এবং দুটোর যে ভোল্টেজের ম্যাগনিটিউড তারাও সেম। কি দেখে বুঝলাম? এই যে দৈর্ঘ্য আর এই যে দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য সেম যদি হয় আমরা বলবো যে ভোল্টেজের মানটাও সেম। কিন্তু তাহলেও কিন্তু এই পরিস্থিতিতেও এটাকে সিঙ্ক্রোনাইজ করা যাবে না। কখন করা যাবে? যে মুহূর্তে আমার যে এই যে ইনকামিং যে অল্টারনেটর তার যেটা ফেজ সিকোয়েন্স বা তার যে ফেজার, সেটা যখন এর ওপরে সুপার ইম্পোজড হয়ে যাবে, মানে এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা আর থাকবে না, এখানে তো একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা থাকা অবস্থায় আমরা সিঙ্ক্রোনাইজ করতে পারবো। অ্যাঙ্গেল যখন নেই, যখন তারা সেম একদম ফেজে আছে, সেই পরিস্থিতিতেই আমরা সিঙ্ক্রোনাইজেশনটা করতে পারবো। তো এটাও একটা কন্ডিশন, প্যারালাল অপারেশন করবার জন্য এই কন্ডিশনটাকেও স্যাটিসফাই করতে হবে। প্রথমত হচ্ছে ফেজ সিকোয়েন্স সেম হতে হবে, দ্বিতীয় কন্ডিশন ভোল্টেজ সেম হতে হবে, এবং তৃতীয় কন্ডিশন হচ্ছে তাদের ফেজ অ্যাঙ্গেলের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। এবং আরেকটি কন্ডিশন হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনকামিং মেশিন অ্যান্ড দ্যাট অফ দ্য বাস বার শুড বি সেম, মানে বাস বারের যে ফ্রিকোয়েন্সি এবং বাস বারের যে পাওয়ার সাপ্লাই যেটা আছে, ধরো RYB, এই যে পাওয়ার সাপ্লাই, তার তো একটা ফ্রিকোয়েন্সি আছে, সেটা 50 হার্জের যদি একটা সাপ্লাই হয়, তাহলে এই যে জেনারেটর যেটা আমি কানেক্ট করবো এর সঙ্গে প্যারালালে, তারও কিন্তু জেনারেটেড ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু 50 হার্জই হতে হবে, অন্য কোনো ফ্রিকোয়েন্সি হলে হবে না। মানে সেম ফ্রিকোয়েন্সি এই কন্ডিশনটাকেও স্যাটিসফাই করতে হবে। এবারে আমরা দেখবো যে প্যারালাল অপারেশনটা কিরকম ভাবে হচ্ছে। প্যারালাল অপারেশন যেটা আছে অল্টারনেটরের ক্ষেত্রে, সেটা করবার জন্য আমরা বিভিন্ন প্রসেস ফলো করতে পারি, বিভিন্ন প্রসেস আমরা ফলো করতে পারি। দেখো এই প্রসেস যেগুলো আমরা ফলো করতে পারি সেগুলো আমরা এক এক করে বলবো।
এই যে দুটো অল্টারনেটরকে প্যারালাল করতে গেলে কি কি কন্ডিশন আমাদেরকে স্যাটিসফাই করতে হবে সেগুলো তো আমরা দেখলাম। এবার হচ্ছে প্রসেসগুলো কি কি, প্যারালাল অপারেশনের প্রসেসগুলো কি কি। প্রথমেই হচ্ছে একটা মেথড, যে মেথডের নাম হচ্ছে ডার্ক ল্যাম্প মেথড। ডার্ক ল্যাম্প মেথডে কি করা হয় না, এখানে in this method after checking the voltage, frequency and polarity, the lamps are connected with the same phase of the two alternators। মানে যে দুটো অল্টারনেটরকে আমরা কানেক্ট করতে চাই প্যারালালে, তাদের সেম ফেজের মধ্যে আমরা ল্যাম্পগুলোকে কানেক্ট করব। কিন্তু প্রথমেই কানেক্ট করে নেব না, তার আগে আমরা এগুলো চেক করে নেবো যে দুটোর মধ্যে ভোল্টেজ সেম আছে কিনা, ফ্রিকোয়েন্সিটা সেম আছে কিনা, পোলারিটিটা সেম আছে কিনা, এবং তারপরে আমরা এই ল্যাম্পগুলোকে কানেক্ট করব, তার আগে কিন্তু করব না। এবার এগুলো সেম হওয়ার পরে আমরা ল্যাম্পটাকে কানেক্ট করলাম। এবার যখন আমরা দেখছি যে when all the lamps are completely in dark position, then switch on the circuit for parallel operation। যখন এই ল্যাম্পগুলো সবগুলোই হচ্ছে একসঙ্গে ডার্ক পজিশনে চলে যাবে, তখন আমরা সুইচ অন করব। তার মানে হচ্ছে তারা প্রত্যেকটা, যে এই যে আমি যে কন্ডিশনটার কথা বলছিলাম যে তারা এই কন্ডিশনটা, এটাতে কিন্তু তারা এই ল্যাম্পগুলো জ্বলবে, ল্যাম্পগুলো কিন্তু ডার্ক হবে না। কিন্তু যখন তারা একদম সেম ফেজে চলে যাবে তখন কিন্তু প্রত্যেকটা ল্যাম্পই ডার্ক হয়ে যাবে। কি করে হচ্ছে সেটা আমরা পরে দেখছি। And before connecting the lamps, be sure that the rated voltage of the lamp and alternator should be same, such as 440 volt alternator connect two lamps in series। মানে যদি আমরা এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে ল্যাম্প যেটাকে আমরা ইউজ করব সেটার যে ভোল্টেজ, ল্যাম্পের যে রেটেড ভোল্টেজ, সেটা যেন অল্টারনেটারের যে লাইন টু লাইন যে ভোল্টেজ তার সঙ্গে সেম হয়। মানে এখন অল্টারনেটার যদি আমরা একটা ধরি, তার ক্ষেত্রে কি এরকম অল্টারনেটারের ক্ষেত্রে যদি একটা 440 ভোল্টের সাপ্লাই হয়, মানে এই অল্টারনেটারটা ধরো 440 ভোল্ট তৈরি করছে, মানে 440 ভোল্ট কোথায় আছে, এই দুটোর মধ্যে 440 ভোল্ট আছে, এখানে 440 ভোল্ট আছে। তাহলে এখন আমরা যদি এরকম ভাবে কানেক্ট করতে চাই একটা ল্যাম্পকে এখানে, তাহলে সেই ল্যাম্পেরও যে রেটেড ভোল্টেজ সেটা যেন 440 ভোল্ট হয়। এখন 440 ভোল্টের ল্যাম্প তো আর তৈরি হয়, ল্যাম্প তৈরি হয় 230 ভোল্টের। এখন এই পরিস্থিতিতে যদি আমাকে ল্যাম্প 440 ভোল্টের অ্যাক্রসে লাগাতে হয়, তাহলে আমি কি করব? ল্যাম্প দুটোকে জ্বালানোর জন্য আমাকে দুটো ল্যাম্পকে সিরিজে কানেক্ট করতে হবে। দুটো ল্যাম্পকে সিরিজে করলে সেটা টোটাল 440 ভোল্ট তার অ্যাক্রসে ড্রপ হলে অসুবিধা নেই। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এই মেথডটা চেক করবার সময়। এই মেথডের নাম হলো ডার্ক ল্যাম্প মেথড। তাহলে মেথডের ডায়াগ্রামটা আমরা দেখে নেব। মেথডের যে ডায়াগ্রামটা আছে ওটা আমরা দেখে নেব কিভাবে হচ্ছে। দেখো এখানে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে একটা সিস্টেম দেখানো হয়েছে। এটা হচ্ছে বাসবার। বাসবার কোনটা? এইটা, এইটা, এইটা আর এইটা, এই তিনটে ফেজ আর ওয়াই বি, তিনটে ফেজ বাসবার। সেখানে অলরেডি আমার অল্টারনেটার যে ওয়ান, এই দেখো অল্টারনেটার ওয়ান বলে যেটাকে দেখানো হয়েছে, এটা কিন্তু কানেক্টেড হয়ে আছে, অলরেডি কানেক্টেড সিস্টেম বাসবারের সঙ্গে, অলরেডি এটা কানেক্টেড। এখন আমরা চাইছি যে আরেকটা বাসবারকে আমরা, সরি আরেকটা অল্টারনেটার 2 কে আমরা এখানে কানেক্ট করব। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ফর 2 অল্টারনেটার্স, আমরা বলতে পারি 2 অল্টারনেটার্স। মানে এটা অ্যাকচুয়ালি 3 ফেজ অল্টারনেটারের কথা বলা হয়েছে। দুটো অল্টারনেটারকে আমরা প্যারালাল করছি এবং এটা হচ্ছে 3 ফেজ অল্টারনেটারের জন্য, এটা বলতে চাওয়া হয়েছে এখানে। 3 অর্থাৎ 3 ফেজ। ঠিক আছে, এটা একটা অল্টারনেটার অলরেডি বাসবারের সঙ্গে যুক্ত আছে, আর একটা অল্টারনেটার, এইটা অল্টারনেটার 2, যেটাকে আমি বাসবারের সঙ্গে যুক্ত করতে চাইছি। এখন যে ল্যাম্পগুলো আমি লাগাবো, সেই ল্যাম্পগুলো কোথায় লাগাবো? দেখো এখানে যে ছবিটা তোমরা যদি ভালো করে দেখো বুঝতে পারবে এই জায়গায় ল্যাম্পগুলো কোথায় লাগিয়েছে। একটা ল্যাম্প দেখো লাগিয়েছে হচ্ছে, মানে এইটা তো আমার অল্টারনেটার যেটা আমি নতুন করে জুড়তে চলেছি, এই আর ওয়াই বি, তার রেড ইয়েলো ব্লু কোনটা? ধরা যাক নতুন যে আমি যেটাকে জুড়তে চলেছি তার ক্ষেত্রে এইটা হলো রেড, এটা হলো রেড, এটা হলো ইয়েলো, এটা হলো ইয়েলো, আর এইটা হলো ব্লু, তার পাশেরটা হলো ব্লু। তাহলে দেখো এইটা পর্যন্ত তো আমার ছিল, এটা ইয়েলো, এটা ইয়েলো, সরি এটা হলো ব্লু, এটা ইয়েলো এবং এটা হলো রেড, এই পর্যন্ত আমাদের ছিল। এখন আমরা যেটা ল্যাম্পগুলোকে কানেক্ট করছি সেটা দেখো বাসবার থেকে তিনটে তার নামানো হয়েছে, রেড ইয়েলো ব্লু, তিনটে ফেজ থেকে তিনটে তার নেমে আসছে। এখন দেখো ল্যাম্পগুলো কোথায় কানেক্ট করেছে, মানে যেটা আমাদের বাসবার তার যে রেড ফেজ তার সঙ্গে আমার যেটা নতুন যে জেনারেটরটাকে আমি জুড়তে চাইছি তার রেড ফেজ, এই দুটো রেড ফেজের মধ্যে একটা ল্যাম্প জুড়েছে। আবার দেখো যেটা আমাদের বাসবার তার যে ইয়েলো ফেজ এইটা, এবং আমার যে ইনকামিং নতুন জেনারেটর অর্থাৎ তার যে ইয়েলো ফেজ এইটা, এই দুটোর মধ্যে দেখো আরেকটা ল্যাম্প এইটাকে কানেক্ট করেছে, এটা হচ্ছে L3 নাম দিয়েছে, এটা হচ্ছে L3 ল্যাম্প।
এটাকে এখানে কানেক্ট করেছি। আবার দেখো আমার যে বাস বার, তার যে এক্সিস্টিং বাস বারের যে ব্লু ফেজ এইটা, এবং যেটা আমার নতুন ইনকামিং জেনারেটর বা অল্টারনেটর তার ব্লু ফেজ হলো এইটা, এই দুটোর মধ্যে আমার আরেকটা ল্যাম্প L1 কানেক্ট করেছে, এটা একটা ল্যাম্প L1 কানেক্ট করেছে। এই রকম কানেকশনটা করতে হবে, অর্থাৎ সেম ফেজের মধ্যে এর রেড ফেজের সঙ্গে ইনকামিং এর যে নতুন ইনকামিং তার যে রেড ফেজ, তার সঙ্গে আমার এক্সিস্টিং বাসবারের রেড ফেজ, নতুন ইনকামিং এর ইয়েলো ফেজ তার সঙ্গে এক্সিস্টিং বাসবারের ইয়েলো ফেজ, নতুন ইনকামিং এর ব্লু ফেজ তার সঙ্গে এক্সিস্টিং বাসবারের ব্লু ফেজ। এইভাবে তিনটে ল্যাম্পকে আমরা এখানে জুড়ে দেবো। এবার এই ল্যাম্পগুলোকে যখন আমরা জুড়বো তখন এই ল্যাম্পগুলো তো জ্বলবে। কখন জ্বলবে, কতক্ষণ জ্বলবে বলো দেখি। আমরা ধরো আগের যে ফেজারটা আমরা আঁকলাম এই ফেজারটাকেই নিই। এখন দেখো এই যে ফেজারটা আমি আগের বার এঁকেছিলাম, আগের পাতায় এঁকেছিলাম, আমরা ল্যাম্পটা কানেক্ট করেছি তাহলে কোথায়? আমরা কানেক্ট করেছি এর মধ্যে একটা ল্যাম্প কানেক্ট করেছি। এই যে আমার ধরো রেড ফেজ, এটা হচ্ছে আমার ধরো জেনারেটর যেটা এক্সিস্টিং বাস বার তার রেড ফেজ, সেটাকে আমি সাপোজ R1 নাম দিয়েছি। আর যেটা ইনকামিং জেনারেটর তার রেড ফেজটাকে আমি R2 নাম দিয়েছি। তাহলে আমি ল্যাম্পগুলো কোথায় কোথায় জুড়েছি? প্রথমত আমি এই রেড ফেজের সঙ্গে এই রেড ফেজ এর মধ্যে আমি একটা ল্যাম্প জুড়েছি, এই একটা ল্যাম্প জুড়েছি। আবার আমার এই যে ইয়েলো ফেজ তার সঙ্গে আমার এই ইয়েলো ফেজের মধ্যে আমি আরেকটা ল্যাম্প জুড়েছি, একটা ল্যাম্প আমি এখানে জুড়েছি। আবার এই যে ব্লু ফেজ এবং তার সঙ্গে এই ব্লু ফেজ এর মধ্যে আমি আরেকটা ল্যাম্প জুড়েছি। এখন বলো দেখি এই ল্যাম্পগুলো জ্বলবে না নিভবে? এই পরিস্থিতি যদি থাকে তাহলে ল্যাম্পগুলো কি করা উচিত? এই পরিস্থিতিতে ল্যাম্পগুলো কি হওয়া উচিত? জ্বলা উচিত না নেভা উচিত? এটার সাপোজ নাম হচ্ছে L1, এটার নাম সাপোজ L2, আর এটার নাম L3। এই পরিস্থিতিতে যদি এরকম একটা ভোল্টেজ থাকে তাহলে রেজাল্টেন্ট তো ভোল্টেজ একটা আছে। R1 আর R2 এর মধ্যে ভোল্টেজ তো জিরো নয়। R1 মাইনাস R2 যদি আমি করি একটা ভ্যালু তো আমি পাবো ফেজারের বিয়োগফল করলে। তাহলে ল্যাম্পগুলো কি হওয়া উচিত? জ্বলা উচিত না নেভা উচিত? জ্বলবে স্যার। জ্বলবে, এখনো জ্বলবে, মানে হালকা হলেও জ্বলবে। এবং কিন্তু যখন ধরো এটা সেম হয়ে গেছে, মানে রেড এরা যদি সেম ফেজে চলে আসে, মানে একটা সময় যদি আমার এরকম হয়ে যায়, ধরো এটা আমার আর sorry, এটা ধরো আমার R1, এটা ধরো আমার ইয়েলো 1, আর এটা ধরো আমার ব্লু। এবার ধরো দুটো সেম হয়ে গেছে, মানে আমি এটাকে R1 কমা দিয়ে R2 লিখলাম, মানে কি R1 এবং R2 একের উপরে একটা মিশে গেছে, তাদের মধ্যে আর কোনো ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স নেই। একইভাবে এটাকে সাপোজ আমি Y1 অ্যান্ড Y2 কমা দিয়ে লিখে দিলাম, Y1 কমা Y2, মানে কি Y1 এবং Y2 একদম সেম ফেজ হয়ে গেছে। আর এটাকে আমি সাপোজ লিখে দিলাম B1 কমা B2। এখন আমরা ল্যাম্পগুলো লাগিয়েছিলাম B1 আর B2-র মধ্যে একটা লাগিয়েছিলাম, Y1 আর Y2-র মধ্যে একটা লাগিয়েছিলাম, আর R1 এবং R2-র মধ্যে একটা লাগিয়েছিলাম। এই পরিস্থিতিতে যে ল্যাম্পটা R1 এবং R2-র মধ্যে লাগানো ছিল, যখন এই ফেজার দুটো একদম মিশে গেছে তখন কি হবে? একদম যখন একটার উপর আরেকটা মিশে গেছে, তাদের মধ্যে আর এই ডিফারেন্সটা নেই, এই শিফটিংটা নেই, কিন্তু ল্যাম্প লাগানোই আছে, তখন কি হবে? তখন দেখো তখন জ্বলবে না। তখন ল্যাম্পগুলো জ্বলবে না, মানে এই ল্যাম্পটাও একদম ডার্ক হয়ে যাবে। ল্যাম্প জ্বলবে না মানে ডার্ক, অন্ধকার, ঠিক আছে? এই ল্যাম্পটাও ডার্ক, এটাও ডার্ক, এবং এখানে যে ল্যাম্প লাগানো আছে সেটাও ডার্ক। এবং যেটা হবে, আমার তিনটে ল্যাম্পই কিন্তু একসঙ্গে ডার্ক হবে। এই মেথডটায় দেখতে পাচ্ছ, যখন আমার দুটোর ফেজ সিকোয়েন্স এক্স্যাক্টলি ম্যাচ করে যাবে, এবং ভোল্টেজ তো অলরেডি আমরা দেখেই রাখবো যে সেমই আছে, ফ্রিকোয়েন্সিও সেম, তাহলে সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাবো যে এই তিনটে যে ল্যাম্প আছে এরা একসঙ্গে কিন্তু ডার্ক হবে এবং একসঙ্গে গ্লো করবে। তাহলে যে মুহূর্তে তিনটে ল্যাম্প একসঙ্গে ডার্ক হলো, মানে এই পরিস্থিতিতে একসঙ্গে তিনটে ল্যাম্প ডার্ক হয়ে গেল, এই পরিস্থিতি তিনটে ল্যাম্প একসঙ্গে ডার্ক হয়ে গেল। আবার যখন ধরো একদম ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স হয়ে গেছে, এখানেও তো জ্বলছে, এখানেও জ্বলছে, কিন্তু ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্সটা খুব একটা বেশি নেই। কিন্তু এমনও তো হতে পারে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স অনেকটা বেশি, এমন তো হতেই পারে। অথচ ফেজ সিকোয়েন্সটা সেম, এমন যদি হয়, ধরো আমার রেড ইয়েলো ব্লুটা এরকম,
ঠিক আছে, এইটা ধরো আমাদের প্রথম জেনারেটরের ক্ষেত্রে আমি বললাম, এটা সাপোজ R1, এটা হচ্ছে সেই Y1, তারপরেরটা হচ্ছে সেই B1। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম জেনারেটরের ক্ষেত্রে। আর সেকেন্ড জেনারেটরটা ধরো এরকম আছে, সাপোজ তার ক্ষেত্রে R2 হলো এইটা, ফেজ সিকোয়েন্স কিন্তু সেম রাখবো। এটা ধরো R2, Y2 হলো ধরো এইটা, এটা ধরো আমার Y2, আর এইটা ধরো আমার B2। এরকমও তো হতে পারে, একটা কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে এরকম হতেই পারে, যখন আমার ইনকামিংটার ফেজ সিকোয়েন্স কোনটা বললাম, ইনকামিংটা হচ্ছে আমার এইটা, এই যে রেড ইয়েলো ব্লু এইটা, আর ওয়াই বি, R1 Y1 B1, এটা হয়ে গেল আমাদের ইনকামিংটা। সরি, ইনকামিং নয়, মানে এক্সিস্টিং যে বাসবার তার ফেজ সিকোয়েন্স হচ্ছে R1 Y1 B1। আর যেটা আমার নতুন যেটা জেনারেটর যাকে আমি প্যারালাল করতে চাইছি তার ফেজ সিকোয়েন্স এরকম আছে R2 Y2 B2, মানে এরও ফেজ সিকোয়েন্স RYB বটে, কিন্তু আর এর পজিশনটা দেখো, আর এর পজিশনটা এরকম জায়গায় আছে, ওয়াই এর পজিশন এরকম জায়গায় আছে, বি এর পজিশন এরকম জায়গায় আছে। আর আমার ল্যাম্প গুলো কোথায় লাগিয়ে রেখেছি, এই Y2 এর সঙ্গে এই Y2 এর মধ্যে একটা ল্যাম্প চলছে, একটা ল্যাম্প লাগিয়ে রেখেছি, এখানে একটা ল্যাম্প আছে। আবার এই B2-র সঙ্গে এই B2-র মধ্যে একটা ল্যাম্প আছে, এই R1 এর সঙ্গে এই R2-র মধ্যে একটা ল্যাম্প আছে। তাহলে এই পরিস্থিতিতে ল্যাম্পগুলো কি হবে, এই পরিস্থিতিতে ল্যাম্পগুলো একদম ফুল ব্রাইটনেস নিয়ে জ্বলবে, ফুল ব্রাইটনেস। ঠিক আছে, ফুল ব্রাইটনেস মানে বুঝতে পারছো, এই যদি R1, এই ভোল্টেজটা কত, R1 ভোল্টেজটা ধরো আমরা ফেজ ভোল্টেজ যদি ধরি, এটা মোটামুটি 230 ভোল্ট আমরা বলতে পারি, ফেজ টু নিউট্রাল এই ভোল্টেজটা আমরা মোটামুটি বলতে পারি কত, 230 ভোল্ট। আর এই R2 টু নিউট্রাল এটাকে আমরা কত বলতে পারি, এটাও মোটামুটি 230 ভোল্ট। তাহলে এই পরিস্থিতিতে যে দুটোর মধ্যে যে ফেজ অ্যাঙ্গেলের, মানে এই ক্ষেত্রে R1 আর R2 এর মধ্যে যদি আমি একটা ল্যাম্প লাগাই, বা Y1 বা Y2-র মধ্যে যদি একটা ল্যাম্প লাগাই, সেই ল্যাম্পের অ্যাক্রসে কতটা ভোল্টেজ পড়বে বলো তো, কত ভোল্টেজ পড়বে বলো? দুটো যোগ করে পড়বে দুটো একদম রেজাল্টেন্ট যেটা হবে, মানে 230 প্লাস 230 মোটামুটি 460 ভোল্টের মতো পড়ে যাবে। তাহলে এই ল্যাম্পটা সেই সময় ফুল ব্রাইটনেসের সঙ্গে জ্বলবে। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে 460 ভোল্ট বা 440 ভোল্ট এরকম রেঞ্জের মানে ল্যাম্প তো আর পাওয়া যায় না, ল্যাম্প হয় আমাদের 230 ভোল্টের ল্যাম্প পাওয়া যায়। এবার সেক্ষেত্রে আমাদেরকে দুটো ল্যাম্প সিরিজে যোগ করে নিতে হবে। এই ল্যাম্পের সঙ্গে ধরো তুমি চাইলে আরেকটা, মানে এজ এ প্রোটেকশন পারপাস ধরো আরেকটা ল্যাম্পকে সিরিজ করে দিলে, দুটো ল্যাম্পকে সিরিজে রাখলে তাতে কি হলো সুবিধা, যে তোমার ল্যাম্পটা পুড়ে যাবে না, যখন এরকম হবে তখন ল্যাম্পটা পুড়ে যাবে না, নাহলে ল্যাম্প দুটো কিন্তু পুড়ে যেত। ল্যাম্পটা একটা রাখলে পুড়ে যাবে, কারণ 440 ভোল্টের ল্যাম্প হবে না। ঠিক আছে, তার মানে কি, যখন আমার এই মেথডটা আমরা ফলো করব সেই সময়ে আমাদের এই ল্যাম্পগুলো চেঞ্জ হবে, মানে একবার ফুল ব্রাইটনেসের সঙ্গে জ্বলবে, যখন এইরকম পরিস্থিতি তখন হচ্ছে আমাদের একদম ডিম, মানে খুব একটা জ্বলছে না, তবে জ্বলছে, মানে একদম নিভে যায়নি, হালকা করে জ্বলবে এইরকম পরিস্থিতিতে থাকলে। আর যখন আমার এইরকম হয়ে যাবে, একদম ম্যাচ করে গেছে, একদম ম্যাচ করে গেছে, সেই পরিস্থিতিতে কিন্তু ল্যাম্পগুলো সব একসঙ্গে ডার্ক হয়ে যাবে। এবং আমাদেরকে যে সুইচটা আছে, এই যে সুইচ, এই যে সিঙ্ক্রোনাইজিং যে সুইচটা যেটাকে আমরা অপারেট করবো, এই অপারেট করার যে সুইচটা, এটাকে আমরা কখন অন করবো, এটাকে কখন মারবো, এই সুইচটাকে ক্লোজ কখন করবো, এটাকে ক্লোজ করে দিলেই তো সিঙ্ক্রোনাইজ হয়ে গেল, এটা একদম মিলে গেল। তাহলে এই কাজটা আমাদেরকে করতে হবে যখন এই প্রত্যেকটা ল্যাম্প যখন একদম ডার্ক হয়ে গেছে, সেই সময় যদি আমরা মারি, তার মানে বুঝতে হবে যে আমাদের একদম ফেজ সিকোয়েন্স ম্যাচ করে গেছে, এবং আমাদের তাদের মধ্যে ভোল্টেজের মানে একদম ফেজ অ্যাঙ্গেলগুলো ম্যাচ করে গেছে, সেই মুহূর্তেই আমরা এই সুইচটাকে অন করবো, সেই মুহূর্তে আমরা সুইচটাকে অন করে সিঙ্ক্রোনাইজেশন করব। তো এই মেথডে আমরা 3টে ল্যাম্প ইউজ করলাম, তার জন্য এটাকে 3 ল্যাম্প মেথড বলছি। এবং যেহেতু প্রত্যেকটা ল্যাম্প যখন ডার্ক হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আমরা সুইচটাকে ক্লোজ করছি, সেই কারণে এটা ডার্ক ল্যাম্প মেথড বলা যেতে পারে। এটা হলো একটা মেথড। নেক্সট আর একটা মেথড হচ্ছে ব্রাইট ল্যাম্প মেথড। ব্রাইট ল্যাম্প মেথডে কি করা হয়, ইন দিস মেথড আফটার চেকিং দ্য ভোল্টেজ পোলারিটি the lamps are connected across two different phases of an alternator, and when the lamps are completely bright, switch on the circuit for parallel operation. মানে এখানে কি করতে হবে, এখানে কিন্তু এখানেও প্রথমে ভোল্টেজটা চেক করে নিতে হবে, পোলারিটিটা চেক করে নিতে হবে, ফ্রিকোয়েন্সিটা চেক করে নিতে হবে, এগুলো চেক করা থাকলো। তারপরে এবার ল্যাম্পের ব্যাপারে আসবো আমরা সিঙ্ক্রোনাইজেশন করবার জন্য। তা এখানে যে ল্যাম্পগুলোকে আমরা কানেক্ট করব, সেই ল্যাম্পগুলোকে কিন্তু মানে ইউজ করতে হবে এক, মানে অল্টারনেটিভ, মানে ডিফারেন্ট ফেজেসের মধ্যে। এখানে আমরা দুটো ল্যাম্প ইউজ করব, 3টে ইউজ করব না, দুটো ল্যাম্প আমরা ইউজ করব।
এবং সেই ল্যাম্পগুলোকে কানেক্ট করব ডিফারেন্ট ফেজেস এর মধ্যে। ঠিক আছে, দুটো ডিফারেন্ট ফেজের মধ্যে আমরা ল্যাম্পগুলোকে কানেক্ট করবো। যেরকম এখানে দেখতেই পাবে, দেখো এখানে আমার একটা অল্টারনেটার আছে, এইটা কোনটা, এটা হলো একটা অল্টারনেটার। এটা অলরেডি আমার বাসবারের সঙ্গে যুক্ত আছে। এই আমার বাসবারের সঙ্গে একটা এই অল্টারনেটার এ অলরেডি বাসবারের সঙ্গে কানেক্টেড, মানে বাসবারে এই অল্টারনেটার এ যুক্তই হয়ে আছে। এখন আমি নতুন অল্টারনেটার বিটাকে এর সঙ্গে কানেক্ট করতে চাইছি, বাসবারের সঙ্গে কানেক্ট করতে চাইছি। এখানে আমাদের ধরো সুইচ আছে, এখানে সুইচটা ধরো এরকম থাকবে। ঠিক আছে, এখানে সুইচ একটা সিস্টেম আছে। এখন এই সুইচ সিস্টেমটা তো আছে, কিন্তু আমরা এখানে ল্যাম্প কানেক্ট করে দেখবো প্রথমে যে কখন ফেজ সিকোয়েন্সটা ম্যাচ করছে। সেটা দেখার জন্য এখানে আমরা দুটো ল্যাম্প ইউজ করেছি। এবার একটা ল্যাম্পকে কানেক্ট করেছে কোথায়, একটা ল্যাম্পকে কানেক্ট করেছে যেটা আমার নতুন অল্টারনেটার, যেটা অল্টারনেটার বি, যেটাকে আমরা প্যারালাল করতে চাইছি, তার বি ফেজ থেকে। দেখো বি ফেজ থেকে একটা ল্যাম্পকে নিল, একটা তার নিল, দিয়ে একটা ল্যাম্পে লাগালো, এটা একটা ল্যাম্প। সেই ল্যাম্পটাকে নিয়ে কোথায় কানেক্ট করলো, যেটা আমার ইনকামিং, যেটা মানে অলরেডি যেটা এক্সিস্টিং বাস বার, তার ব্লু ফেজের সঙ্গে লাগিয়ে দিল। মানে নতুন ইনকামিংটার ইয়েলো ফেজ এবং এক্সিস্টিং এর ব্লু ফেজ, তার মধ্যে একটা ল্যাম্পকে লাগালো। ঠিক আছে, আরেকটা ল্যাম্পকে কোথায় লাগালো না, আমার ইনকামিং, নতুন ইনকামিং যে অল্টারনেটর বি, তার যে ব্লু ফেজ, সেখান থেকে একটা তার নিয়ে একটা ল্যাম্প লাগালো। সেই ল্যাম্পের অন্য প্রান্তটা তারের মাধ্যমে কানেক্ট করে দিল কোথায় না, এক্সিস্টিং যে সিস্টেম, তার এক্সিস্টিং বাসবার সিস্টেমের ইয়েলো ফেজের সঙ্গে। মানে ডিফারেন্ট ফেজেসের মধ্যে ল্যাম্পগুলোকে কানেক্ট করা হলো। আগেরটা হয়েছিল কি, সেম ফেজের মধ্যে কানেক্ট করেছিলাম, কিন্তু এখানে ডিফারেন্ট ফেজেসের মধ্যে কানেক্ট করলাম। এখানে কিন্তু রেড ফেজটার মধ্যে আর কোনো ল্যাম্প কিছু কানেক্ট করা হলো না। এটা হচ্ছে টু ল্যাম্প মেথড। এখানে এটা ব্রাইট ল্যাম্প মেথডও বলা হয় এটাকে। এবার হচ্ছে এখানে ব্রাইট ল্যাম্প মেথড, ব্রাইট ল্যাম্প মেথড ব্রাইট ল্যাম্প যে মেথড, এখানে আমরা কি করছি, দেখো এরকম ভাবে কানেকশনটা করলাম। এবার আমরা এই অন কখন করবো, এই সুইচটাকে অন কখন করবো, সুইচটাকে অন করব যখন আমার এই যে দুটো ল্যাম্পই যখন ফুল ব্রাইটনেস নিয়ে জ্বলবে, সেই মুহূর্তে আমরা এটাকে অন করব। কমপ্লিটলি ব্রাইট, যে সময় এই দুটো ল্যাম্প কমপ্লিটলি ব্রাইট হয়ে যাবে, তখনই এটাকে আমরা অন করব। কারণ কি, কারণ এখানে তো আর আমরা ল্যাম্পটাকে লাগিয়েছি কার কার মধ্যে। দেখো আমরা এখানে যদি ছবিটা আঁকি, ফেজার ডায়াগ্রাম, এটা ধরো আমার রেড ফেজ, সে এটাকে R1 বললাম। এটা ধরো আমার রেড ফেজ দেখানো হলো, নেক্সট হলো আমার ইয়েলো ফেজ। আচ্ছা, আমি ধরে নিচ্ছি ম্যাচ করে গেছে, হ্যাঁ, দুটো একদম ফেজ সিকোয়েন্স ম্যাচ করে গেছে। সেই মুহূর্তে কি হবে আমি সেটাই বলতে চাইছি। এটা আমি Y1, Y2 এই জন্য বললাম। আর এটা ধরো ব্লু ফেজ, এটা ধরো আমি B1, B2 বললাম। আর এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো R1, R2। না, এরকম করলে বুঝতে অসুবিধা হবে, একটু আলাদা করেই দেখাতে হবে, এরকম থাক। এটা ধরো এরকম একটা অল্টারনেটর আছে, আর একটা অল্টারনেটর ধরো একটু ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্সেই আমরা প্রথমে আঁকি। এটা ধরো R2 আছে, এটা ধরো আমার Y2 আছে, এটা ধরো আমার Y2 আছে, অ্যান্ড ধরো এটা আমাদের ব্লু ফেজের জন্য এটা আছে B2। এখন আমরা যে ল্যাম্পটাকে কানেক্ট করেছি, কার কার মধ্যে কানেক্ট করেছি, রেড ফেজে তো কোনো ল্যাম্প কানেক্ট করিনি। ল্যাম্প যেটা কানেক্ট করেছি আমি ব্লু ফেজের সঙ্গে, B1 এর সঙ্গে Y2 এর মধ্যে একটা ল্যাম্প কানেক্ট করেছি। এখানে একটা ল্যাম্প হবে কানেক্টেড, এই একটা ল্যাম্প। আর একটা ল্যাম্প আমরা কানেক্ট করেছি এই যে আমার ব্লু ফেজ, তার সঙ্গে আমি এই Y1, তার মধ্যে একটা ল্যাম্প আমরা এরকম ভাবে কানেক্ট করে দিয়েছি। এখন আমাকে বলো এই ল্যাম্পগুলো কি জ্বলবে না নিভে থাকবে এই পরিস্থিতিতে? এই পরিস্থিতিতে আমার এই ল্যাম্প যেটা আছে, সাপোজ এটাকে আমি L1 নাম দিচ্ছি, আর এটাকে আমি L2 নাম দিচ্ছি, এই ল্যাম্প দুটো কি আমার জ্বলে থাকবে না নিভে থাকবে? L1 এবং L2 তে যে ল্যাম্পটা আছে তারা কি করবে, এটা কি জ্বলবে? কার কার মধ্যে লাগিয়েছি, B2 এর সঙ্গে Y1, তাহলে এদের মধ্যে একটা ভোল্টেজ তো আছে।
এই এতটা ভোল্টেজ তো আছে, রেজাল্টেন্ট একটা ভোল্টেজ তো আছে, তা সেই ভোল্টেজটা যখন পড়ছে এটা জ্বলবে। আবার এখানে V1 এবং Y2 এদের মতো একটা রেজাল্টেন্ট ভোল্টেজ আছে, এটাও জ্বলবে। কিন্তু দুটো কি একই একই ব্রাইটনেসের সঙ্গে জ্বলবে? দুটো যে ল্যাম্প আমার আছে, দুটো ল্যাম্প কি সেম ব্রাইটনেসে জ্বলবে বলো? এখানে V1 আর Y2 এর মধ্যে যে ল্যাম্পটা আছে সেটা হলো L2 ল্যাম্প, আর V2 এবং Y1 এর মধ্যে যে ল্যাম্পটা আছে সেটা হলো L1 ল্যাম্প। এখন দুটো ল্যাম্প কি সেম ব্রাইটনেসে জ্বলবে? মানে এই ভোল্টেজটা আর এই যে রেজাল্টেন্ট ভোল্টেজ দুটো তো সেম নয়। এখানে এই রেজাল্টেন্ট ভোল্টেজটা একটু ছোট, এখানে এই রেজাল্টেন্ট ভোল্টেজটা অনেকটা বড়। ঠিক আছে, তাহলে এটা একটু বেশি তীব্রতার সঙ্গে জ্বলবে। V1 এবং V2 এর মধ্যে যেটা আছে তারা হচ্ছে একটু বেশি ব্রাইটনেসের সঙ্গে জ্বলবে, যেখানে V2 এবং Y1 এর মধ্যে যেটা আছে সেটা একটু কম ব্রাইটনেসে জ্বলবে। ঠিক আছে, কিন্তু দুটোই জ্বলবে। আর এখানে তো কোনো ল্যাম্পই নেই টু ল্যাম্প মেথডে, কিন্তু যখন এরা পরস্পর সিকোয়েন্স মানে একদম ম্যাচ করে যাবে, মানে এই ছবির মতো যখন হয়ে যাবে, একদম এক্স্যাক্টলি যখন এই ছবিটার মতো হয়ে যাবে, যখন আমাদের ম্যাচ করে গেছে, তখন কি হবে? এরকম যদি হয়, এখানেও আমরা ল্যাম্প তো কানেক্ট করব। ল্যাম্পটা কোথায় কোথায় কানেক্ট করেছি? এই V2 V1 এর সঙ্গে আমার Y2 এর মধ্যে একটা ল্যাম্প এরকম, আবার এই Y2 এর সঙ্গেই V1 এবং Y2 এর মধ্যে একটা, এবং V2 এবং Y1 এর মধ্যে আরেকটা। এখানে কিন্তু যখন এরকম পরিস্থিতিটা দাঁড়াবে, মানে ফেজ অ্যাঙ্গেল গুলো যখন এরকম এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে, তখন কিন্তু আমার যে দুটো ল্যাম্প L1 এবং L2, দুটো ল্যাম্পই কিন্তু জ্বলবে, এবং তারা ফুল ব্রাইটনেসে জ্বলবে, এবং তারা সেম ব্রাইটনেসে জ্বলবে। তারা কিন্তু সেম ব্রাইটনেসে জ্বলবে, দুটোই ল্যাম্প L1 এবং L2 দুটো সেম ব্রাইটনেসের সঙ্গে জ্বলবে। তাহলে আমরা বলতে পারবো যে এই মেথডে আমরা যখন দেখবো যে দুটো ল্যাম্প একদম সেম ব্রাইটনেসের সঙ্গে জ্বলছে, সেই মুহূর্তে আমরা এই সিঙ্ক্রোনাইজিং সুইচটাকে ক্লোজ করে দেবো। এই যে সুইচটা এখানে থাকবে, এই যে আমার সিঙ্ক্রোনাইজিং সুইচ যেটা এখানে থাকবে, সেই সিঙ্ক্রোনাইজিং সুইচটা আমরা তখনই ক্লোজ করবো যখন দেখবো এই দুটো ল্যাম্প একদম ফুল ব্রাইটনেসের সঙ্গে এবং একই ব্রাইটনেসে জ্বলছে, সেই মুহূর্তে আমরা ক্লোজ করবো। যেহেতু আমরা এখানে দুটো ল্যাম্প ইউজ করছি, তার জন্য এটাকে টু ল্যাম্প মেথড বলা হয়, এবং যেহেতু ল্যাম্প যখন ব্রাইট হচ্ছে তখনই আমরা সুইচটাকে ক্লোজ করছি, তার জন্য এটাকে ব্রাইট ল্যাম্প মেথডও বলা যেতে পারে। ঠিক আছে, এইটা হলো দুটো প্রসিডিওর আমরা দেখলাম সিঙ্ক্রোনাইজিং এর জন্য। আরো দুটো প্রসিডিওর আমরা দেখব। ঠিক আছে, একটা হচ্ছে সিঙ্ক্রোস্কোপ আর একটা হচ্ছে ওয়ান ডার্ক অ্যান্ড টু ব্রাইট ল্যাম্প, এইরকম একটা প্রসিডিওর আছে যেটা আমরা পরের দিন দেখব। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা এই দুটো প্রসেসই দেখলাম সিঙ্ক্রোনাইজিং করবার জন্য। তো এর মধ্যে কারো কোনো ডাউট থাকলে বলো। বলো অজয় কুমার। অজয় কুমার, यस सर। বলো সিঙ্ক্রোনাইজিং করবার জন্য কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হয় দুটো অল্টারনেটারকে? দুটো অল্টারনেটার সিঙ্ক্রোনাইজ করার জন্য কি কি কন্ডিশন আছে বলো। सर मैं बोल नहीं पा रहा हूँ, मतलब मुझे थोड़ा যে অয়ন সেনগুপ্ত, বলো। স্যার অয়ন, স্যার শেষে আর কি বললেন? শেষে কিছুই বললেনি, এটাই বললাম যে দুটো ল্যাম্প যখন সেম ব্রাইটনেসে জ্বলবে তখনই আমরা সুইচটাকে ক্লোজ করবো। আচ্ছা স্যার। অয়ন সেনগুপ্ত, বলো দুটো অল্টারনেটর প্যারালাল করার জন্য কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে বলো। অয়ন সেনগুপ্ত, হ্যাঁ স্যার। দুটো অল্টারনেটরকে প্যারালাল করবার জন্য কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হয় বলো। বলো, কে বলতে পারবে? চন্দন বলতে পারবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলো, দুটো অল্টারনেটর প্যারালাল করার জন্য কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে? স্যার দুটি অল্টারনেট ফেজ সিকোয়েন্স গুলো সমান হতে হবে, মানে একই রকম হতে হবে ফেজ সিকোয়েন্স, হুম, এবং তার ফেজ দুটো ফেজের মধ্যে যে মধ্যবর্তী অ্যাঙ্গেল বা ফেজ অ্যাঙ্গেল সমান, মানে কি বলবো, কোনো ফেজ অ্যাঙ্গেল থাকা চলবে না, আচ্ছা, আর এবং ফ্রিকোয়েন্সি সমান হতে হবে, এবং হুম, 4 নম্বর ভোল্টেজে যে দুটো অল্টারনেটের যে ভোল্টেজের মান সেগুলো সমান হতে হবে। না, ঠিক। বলো নয়ন রঞ্জন দাস, তুমি বলো কি কি মেথড, কি কি মেথড পড়লে আজকে অল্টারনেটরকে প্যারালাল করবার জন্য? দুটো মেথড বলেছি, নামগুলো বলো। একটা হচ্ছে টু ল্যাম্প মেথড, মানে দুটো বাল্ব যদি একই ব্রাইটনেসে জ্বলে হুম, তাহলে
সিনক্রোনাইজ করা যাবে। আর ব্রাইটনেসে যে জ্বলবে ল্যাম্প গুলো সেগুলোকে তুমি কার মধ্যে কানেক্ট করবে? সেম ফেজের মধ্যে কানেক্ট করতে হবে না মানে ডিফারেন্ট ফেজেস এর মধ্যে কানেক্ট করতে হবে? ডিফারেন্ট এটা হচ্ছে ফুল ল্যাম্প মেথড বা ব্রাইট ল্যাম্প মেথড। আরেকটা মেথড কি? আর একটা থ্রি ল্যাম্প মেথড, এটাতে ল্যাম্প গুলো ব্ল্যাক মানে জ্বলবে না, বন্ধ থাকবে। ডার্ক হয়ে যাবে, প্রত্যেকটা তিনটে ল্যাম্পই ডার্ক অবস্থায় থাকবে, সেই মুহূর্তে সিনক্রোনাইজেশন করতে হবে। ঠিক আছে, এই পরের মেথডগুলো আমরা পরের দিন ক্লাসে ডিসকাস করবো।